আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয়েছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করব। আসসালামাইকুম। আপনি মনে হয় কল মানে একটু দূরে গেছিলাম স্যার, সরি। আচ্ছা, দূরে গেছিলেন না? জি। ওয়েট, এই যে এইটা কি আপনি ডিজাইন করেছিলেন, এই যে এই পেজটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কোডটা আমি এখন আগে নেই, আগের থেকে টোটাল কোডটাকে কপি করে নিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে আই হোপ। জি স্যার। স্ক্রিন মাউস মিউট করেন ম্যাডাম, আপনি দুইটা ডিভাইসে আছেন, হ্যাঁ? দুইটা ডিভাইসে আছেন, একটা পাশাপাশি রাখবেন না, মোবাইল ল্যাপটপ পাশাপাশি রাখবেন না। ইন্ডেক্স, স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আপনার কিন্তু কথা রিপিট হচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমি আপনার যে ফাইল যেটা, সেটা হচ্ছে আমি নোটপ্যাডে আজকে থেকে আমরা আপডেট করব। আমরা নোটপ্যাড আজকেই শেষ আমাদের, আমরা নোটপ্যাড আজকে কাজ করব না। এই যে অতিরিক্ত গ্যাপটা একটু কমাই দিবেন, একটা গ্যাপ থাকলে বুঝতে অসুবিধা হবে, গ্যাপগুলো কমাই দিবেন। এই আপনার যে ফাইলটা সেইটাই এইটা। এখন আমি এই ফাইলটাকে রান করি, এই যে এইটা আসতেছে। এখন এখানে সমস্যাটা কি বলেন ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আপনার মাউথ স্পিকার মিউট করা, দ্রুত বলতে হবে, আমরা ক্লাসে আলোচনায় যাব। স্যার আমার এই লিস্টটা তো নিচে চলে আসছে স্যার। এইটা এর ভিতরে হ্যাঁ নাই? স্যার। না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এখানে বলি আমরা আজকে গ্রিড সিস্টেমটাও একটু জানা জরুরি। আমরা গ্রিড এবং ফ্লেক্স এটা আমরা আজকেই আলোচনা করার চেষ্টা করব। একটু ডিফিকাল্ট হয় নতুন যারা তাদের জন্য। তো দেখেন, ফ্লোট মানে হইলো আমি কোন দিক থেকে রাখবো, কোন দিক থেকে রাখবো। তা আমি যখন সিলেক্ট লোকেশন, এখানে একটা জিনিস, আমার তো নিয়ম কি, আমার নিয়মটা হলো আমি এখান থেকে রাখতে রাখতে নিচের দিকে যাব। তা না যে আমি কি করতেছি, আমি একটাকে রাখলাম, পরে তার পাশে আরেকটা রাখলাম, তার পাশে আরেকটাকে রাখলাম। সেটার জন্য আমরা ফ্লোট ব্যবহার করছি, এটা ওল্ড স্টাইল। যেমন এখানে একটু দেখেন, আমি মাউসটাকে এখানে, ম্যাডাম মিউট করে নেন, কথা শেষ হয়ে গেলে মিউট করে নেবেন, আবার যখন বলার দরকার তখন আনমিউট করে নেবেন। দেখেন, মেইন কন্টেইনার, টোটাল কন্টেইনারটা, সার্চ সেকশন মানে এই সেকশনটুকু দেখেন, একটু যদি খেয়াল করে দেখেন, আমি যখন মেইন পয়েন্টারে নিয়ে আসতেছি তখন অনেক বড় জায়গা সিলেক্টেড হচ্ছে এবং দেখাচ্ছে যে এতটুকু জায়গা হলো মেইন কন্টেইনার। কিন্তু যখন আমি সার্চ সেকশনে আসতেছি, খেয়াল করে দেখেন, দেখা যাচ্ছে না। খেয়াল করি না, বোঝার ব্যাপার। তো এটা দেখাচ্ছে হালকা করে একটা ইন্ডিকেটর এখানে দেখাচ্ছে, কিন্তু কতটুকু অংশ সেইটা দেখাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হলো সার্চ সেকশনের ভিতরে যতগুলো এলিমেন্টস, সবগুলো এলিমেন্টসকেই ফ্লোট লেফট দেওয়া হয়েছে। এই যে ফ্লোট, যখন আমি কোনো ডিভিশনের ভিতরে যা কন্টেইনার সবগুলোকে ফ্লোট দিব, ফ্লোট মানে ভেসে থাকা, ও তখন ওর যে অরিজিনাল ডিভিশনটা, সেই ডিভিশনটার এরকম নির্দিষ্ট হাইট আর ওয়াইড তখন থাকে না। তো এই সার্চ সেকশনটাকে ভিতরে যতগুলো এলিমেন্ট সবই ফ্লোট দেওয়ার কারণে ও নির্দিষ্ট কোনো সাইজ আর নাই। এখন আমি সেক্ষেত্রে সার্চ সেকশনের যে ডিভিশনটা, সেটাকে যদি ওভারফ্লো দেই, ওভারফ্লো হিডেন দিয়ে দেই, তাহলে দেখবেন সার্চ সেকশনটা এইবার শো করছে। এখন বলতে পারেন যে স্যার ওভারফ্লোটা কি? ওভারফ্লোটা হলো আমার এই যে ডিভিশনটা এখন শো করছে, এই আবার টিকটা অফ দিয়ে দিলাম, দেখেন সার্চ সেকশনে একটা টিক চিহ্ন, একটা ডট, আর কোথাও নাই, কোথাও দেখাচ্ছে না যে এই ডিভিশনের ভিতরে এইগুলো আছে। আবার আমি এই ওভারফ্লোটাকে চালু করে দিই, এবার আবার দেখেন সার্চ সেকশনটা এখন দেখাচ্ছে যে এই সার্চ সেকশন এতটুকু এবং এতটুকু জিনিস আছে। এই ওভারফ্লো হিডেনটা দিলে হয় কি, ওর ভিতরে এই ডিভিশনের ভিতরে যা আছে সবকিছু যদি ওভাররাইডও হয়, ফ্লোট মানে বেশি আছে কিন্তু তারপরে শো তো করছে, ওই সেকশনটাকে ও ফুললি শো করে। যেটা বাইরে চলে গেছে, সেই অংশটা ওভারফ্লো হয়েছে, সেইটাকে ও শো করে দেয়। ওভারফ্লো হিডেন আছে, আরো অনেক অপশন আছে, তো আমরা এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করেছি, দেখছি। তো আমি এখন টোটাল সেকশনটা কিন্তু পেয়ে গেছি। তার মানে 1 নম্বর, সার্চ সেকশনটাকে ওভারফ্লো দিয়েছি এবং তার ভিতরে সবগুলো ফ্লোট লেফট দিয়েছি। এটা আমরা অন্য আরো একটা ভাবেও করতে পারতাম, ফেলিক্স বক্স বা গ্রিড সিস্টেম দিয়ে। ফেলিক্সটা বোঝা একটু কঠিন, আবার কঠিন বলবো না, এটা একটু বুঝলে, আমরা যেহেতু অলরেডি এইচটিএমএল সিএসএস আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, এটা আপনারাই, এই যে আপনাদের মতো একজন স্টুডেন্টে আমাকে এই ডিজাইনটা করে দিয়েছেন। এই ডিজাইনটা বিক্রয়.কম এর 100% হয় না, কিন্তু 2% হলেও হয়েছে। এবং এইচটিএমএল সিএসএস জিনিসটা একদম নতুন না যে ম্যাডাম করছে, ম্যাডাম কিন্তু বুঝে শুনে এতটুকু তো করছে, এবার এই প্র্যাকটিস কন্টিনিউ করলে হুবহু বিক্রয়.কম সে বানাইতে পারবে। তো এখন এই মেইন সার্চ সেকশন ডান ধরেন, তাহলে সার্চ সেকশনের পরেই তো সাইড বারটা। এখন এর পরবর্তী ডিভিশন হলো এইটা, সাইড বারটা। সাইড বারটাকে ক্লিক করলাম, সাইড বার ভিতরে অল ক্যাটাগরি, কিন্তু ম্যাডাম এখানে একটা প্রবলেম করছে, সেটা হলো খেয়াল করে দেখেন,
এই যে সাইড বার এবং ইউএলটা এই সাইড বারের বাইরে, সাইড বারের বাইরে। আচ্ছা প্রমাণ কি, আমি প্রমাণটাও দেখাই। এখান থেকে আমরা কোডটাকে যাই, এই যে হেডার, ওকে ফাইন, তারপরে মেইন কন্টেইনার, ওকে ফাইন, আমরা শুরু দেখতে পাচ্ছি, শেষ দেখতে পাচ্ছি। সার্চ সেকশন দেখলাম অলরেডি। এখানে অতিরিক্ত একটা জিনিস বলেছি, স্টাইল সমান সমান, আমি ক্লাস দিলাম না, ওভারফ্লোটাকে জাস্ট হিডেন নতুন অ্যাড করলাম। তাহলে হলো কি সেকশনটা আমি দেখতে পারবো যে কতটুকু আছে। এবার সাইড বার দেখেন, সাইড বারের ভিতর দেখেন ম্যাডাম, খেয়াল করে দেখেন, এই যে আমি যখন ডিভ ক্লিক করলাম এই ডিভিশনটা এখানেই ক্লোজ, ইউএলটা তো ডিভিশনের বাইরে, তো ওর ভিতর কেন থাকবে? এই যে ডিভিশন সাইড বার শুরু এবং সাইড বার শেষ, এবং এই ইউএলটা এই সাইড বারের এই ডিভিশনের বাইরে চলে গেছে, অথচ সেটা এই ডিভিশনের ভিতরে থাকা উচিত ছিল। তো আমি এখন এই ইউএলটাকে টোটালটাকে কেটে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে, ডিভিশনের এই স্কোর আবার ক্লোজিং হয় না, এই স্কোরটা ক্লোজিং করতে হবে। আপনারা ক্লিক করে করে দেখবেন, ক্লিক করে করে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা। তো আমি এখানে এই স্কোরটাকেও কমপ্লিট করি, এই স্কোর। আচ্ছা এইবার তার নিচে ইউএলটাকে পেস্ট করি। এখন এই টোটাল জিনিসটা কিন্তু আছে আপনার এই সাইড বারের ভিতরে। এইবার সেভ, কন্ট্রোল এস, এবার আমি এখান থেকে রিলোড দেই, হইছে না এবার ম্যাডাম? জি স্যার, মানে আমার ওইটা ডিভিশন সাইডবারের ডিভিশনের লাস্ট শেষের দিকে চলে আসছে, এই জন্য ওটা মেইন ডিভিশনের কন্টেনারের বাইরে মধ্যে চলে গেছে, টোটাল ডিভিশনের বাইরে। এই ডিভিশনটা শুরু এবং শেষের ভিতরে থাকতে হবে। আপনি এই ডিভিশনের বাইরে যদি দেন, যাই লেখলেন, এটা সাইড বারের ভিতরে না, সাইড বারের পরে চলে আসছে এটা। এই আচ্ছা এই পর্যন্ত, এই বাম সাইডে এই পর্যন্ত হচ্ছে ভিতরে, আর এর বাইরে চলে আসা মানেই হলো অন্য ডিভিশন, সেটা সাইড বাই ডিভিশনের ভিতরে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার এত ট্রেডিংও দরকার নেই আমার, এই যে উপরে মার্জিন আছে, এত মার্জিন কি আমার দরকার? সাইড বারে মার্জিন এত পিক্সেল দরকার না, আমি ঠিক কমিয়ে দিব, একদম মার্জিন কমিয়ে দিব, এদিক থেকে মার্জিন কমিয়ে দিব, এত মার্জিন তো আমার প্রয়োজন নেই। এই, আর আমি তো এখানে কালারটা দিছি শুধুমাত্র পরীক্ষার জন্য, পরে আমার এই কালারটাও আমার ব্যাকগ্রাউন্ড কালারও দরকার নেই, আমি দিতে পারি সাদা কালার। তো সাদার থেকে হালকা একটু ডিপ দিলে, দেখেন সাদা তো হালকা একটু ডিপ দিলে তখন সেটা আবার ভালো লাগে, তখন এটা আবার খারাপ লাগে না। একদম হালকা করে দেওয়া, এই যে এটা খারাপ লাগতেছে না, হালকা করে একটা কালার দেওয়া, এবং বর্ডার রেডিয়াস তো দরকার নেই, সাইড বার এরকম সাইডেই থাকবে, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এইটা ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস, যেটা আমরা দেখলাম। আজকে আমরা আলাদা নতুন করে করব, কি বলে, স্যার বডি আপনি স্টার দেখব। ফিলিক্স আর গ্রিডে যেটা কথা বলছিলেন ওইটা তো আবার বলেন স্যার। বুঝি আর নাই। স্যার স্যার ওই যে গ্রিড আর ফিলিক্স এর একটা জি জি জি, টার্মস ইউজ করলেন, ওইটা আবার একটু বলেন স্যার। না আমি তো এখনো বলিই নাই, আমি এটা এখনো বলিই ভাইয়া নাই। আমার হোমওয়ার্কটাও একটু দেখে দিবেন please। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমাকে একটু মেনশন করে দেন, আমাকে একটু মেনশন করে দেন। তাপসী রাবে, আচ্ছা আমি ইয়াতে পাঠিয়েছি ভাই, আমাদের ইয়াতে কি এখানে বলে, পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপটাতে আচ্ছা কোনটা, আমাকে এটাই বলতেছে, আমাকে এখানে চলে তাপসী আসছে। রাবে। আচ্ছা ঠিক আছে আমি স্যার মেনশন করব। আপনি একটা জিনিস অ্যাড করলেন যে সার্চ সেকশনে ওভারফ্লো হিডেন, ওইটা তো স্যার আমি মেইন কন্টেনারে অ্যাড করছিলাম স্যার, এটা আবার আলাদা ক্লাস দিয়ে কেন করলেন আমি বুঝিনি। আমি ক্লাস দিয়ে করি নাই, আমি জাস্ট একটা ইনলাইন স্টেটমেন্ট দিছি, ওটা না দিলে এই সাইড বার যে আপনার বাইরে চলে গেছে সেটা ওই ওভারফ্লোর কারণে না, ওভারফ্লোটা না হলেও কোনো সমস্যা নাই। আমি খালি এই সার্চ সেকশনটা একটু দেখেন আবারও, এই যে আমি জি ইনলাইন সিএসভি দিছি, ওভারফ্লো হিডেনটা ইনলাইন দিছি, এই যে ইনলাইন আছে, এটা যদি অফও করে দেই, এই যে দেখেন অফ করলে সমস্যাটা দেখেন, অফ করলে হচ্ছে কি এই এটা একটু উপরে চলে যাচ্ছে, যেহেতু এইগুলো এটার আবার ওভারফ্লো দেওয়া নাই বা ফ্লোট দেওয়া নাই, কিন্তু আমি মার্জিন সেট করে দিলেই এটা নিচে চলে আসবে, কিন্তু সেটা সমস্যা নেই। তো ওভারফ্লো হিডেন দিলে কি হয় আমি সেটা আমি বলি। এখানে আমার যে ডিভিশনটা আমি সার্চ সেকশন, তার ভিতরে এই তিনটা জিনিস আছে, সার্চ সেকশন, লোকেশন, ক্যাটাগরি সার্চ, এই তিনটা হচ্ছে এই ডিভিশনের ভিতরে আছে, কিন্তু এই ডিভিশনের ভিতরে থাকলেও তিনটাকেই ফ্লোট লেফট দেওয়া, আর ফ্লোট লেফট দিলে ও নির্দিষ্ট হাইড ওয়াইডার থাকে না, ও ভেসে ভেসে যায়, ফ্লোট মানে তো ভাষা, যখন তিনটাই ভেসে গেছে তখন ওর ভিতরে অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, এই জন্য ও একটা ডটের মতো হয়ে গেছে। দেখেন মেইন কন্টেনার পুরো দেখাচ্ছে এতখানি জায়গা ধরে আছে, লাল কালার হলো মার্জিন, সবুজ কালার হচ্ছে এখানে পেডিং, কিন্তু এটার ক্ষেত্রে দেখাচ্ছে না, তার কারণ হলো ওই যে ফ্লোট দেওয়ার কারণে। যদি আমি এটার কোনো একটা ফ্লোট আমি অফ করে দিই, এবার সার্চ সেকশনে আসেন, দেখেন ওই যে দেখাচ্ছে যে এতটুকু জায়গার ভিতরে এটা আছে, তার মানে ফ্লোটের কারণে
এর ভিতরে সব কিছু বোঝা যায় না, সেই জন্য আমি ওভারফ্লো হিডেনটা অ্যাড করছি, যাতে ও ওভারফ্লো থাকলেও ও দেখায় যে এতটুকু জায়গা জুড়ে এর ভিতরে এলিমেন্টগুলো আছে। দ্যাটস ইট, আর কিছু না এখানে, বুঝতে পারছেন এবার? মানে স্যার ওভারফ্লো মানে যতটুকু জায়গা জুড়ে একটা জিনিস আছে ওইটাকে শো করে, ওইটার ভেতরেও যদি অন্য কিছু যাবে না, মানে ওইটুকুই থাকবে। ওর ভিতরে এই যদি ওর ভিতরে যা আছে সেটা শো যেমন করে, স্যার আপনি যদি ফ্লোট ওভারফ্লো ব্যবহার না করে। দিলেন, না দিলে ওই যে অল ক্যাটাগরিজটাকে ও নিয়ে নিচ্ছে ওটার ভেতরে, এটাই তো স্যার? জি 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 জি, যাতে ও আচ্ছা ওর জায়গায় জমিদারে রেজিস্ট্রি করে রাখলাম যে তুমি এর যদি ওভারফ্লো হয় তাও তুমি এতটুকু, তুমি আচ্ছা এতটুকু। আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, সিএসএস ফ্লেক্স বক্স, এটা আজকে আলোচনা করতে গেলে আর ডিফিকাল্ট হবে, যেহেতু আমরা ফ্লোট দিয়েও কাজ করতে পারি। এটা হচ্ছে ফ্লেক্স বক্স, এটা ইজ এ শর্ট ফর দা ফ্লেক্সিবল বক্স লেআউট। আমরা যখন লেআউট নিয়ে কাজ করি, তো এইগুলোর এক সাইডে বসানো, এরকম তিনটারে পাশাপাশি বসানো, এই যে যেটা আমরা ফ্লোট লেফট দিয়ে করেছি, সেটাই কন্টেইনার ফ্লেক্স দিয়েও করা যায়। এটা এমন একটা সিএসএস যে সিএস দিয়ে অটোমেটিকলি সুন্দর করে সবকিছুকে পরস্পর সাজানো যায়। তো এইটা আমার মনে হয় একটা একটু আউটসাইড আলোচনা, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আর আজকে আরেকটা জিনিস আমি আগের থেকে একটু মনে করাই দিই আপনাদের, আজকে আমাদের একটা রেজিস্ট্রেশন হবে। সেই রেজিস্ট্রেশনটা হচ্ছে, আমি সার্টিফিকেটের কথা বলেছিলাম, তো সেটার জন্য আমরা ওই প্রসেসটাও আমাদের, যেহেতু স্পন্সর করছে ওয়েব ব্যান্ড, তো সেই ওয়েব ব্যান্ডের কাছ থেকে আমরা রেজিস্ট্রেশনটা আমরা ফ্রি করে নিব। তো ফ্রি রেজিস্ট্রেশনটা আমরা সবাই মনে করে নেবেন, আমি যদি ভুলে যাই আমাকে মনে করাই দিয়েন। জাস্ট অনলাইনে একটা লিঙ্ক দিব, আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে রাখবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই নিয়ে নেবেন, এই আর কি। আমাকে মনে করাই দিয়ে যদি আমি ভুলে যাই। আচ্ছা ম্যাডাম, আমাকে মেনশন করেছেন জি ভাইয়া। এইটা। এইটার একটা স্মার্ট সলিউশন আমাদের ওয়েবম্যান করছে, সেটা হলো এই যে যে টাস্কগুলো আপনারা আমাকে জমা দিচ্ছেন, এগুলো সরাসরি ডাইরেক্টলি আপনারা অনলাইনে জমা দিবেন, অনলাইনে ডাইরেক্টলি আমরা প্লে করে দেখব, এরকম একটা সলিউশন আমরা তৈরি করে ফেলতেছি। যে সলিউশনে এই কোডগুলো আপনি আমাকে দিচ্ছেন, প্লে করার জন্য আমাকে ডাউনলোড করা লাগতেছে, আপনারও দিতে যে ড্রাইভে আপলোড করা লাগতেছে, এটা করা লাগবে না, একদম ডাইরেক্টলি সার্ভারে আপলোড করে দিবেন, সার্ভার থেকে দেখবে, সার্ভার থেকে আমরা এডিট করবো ডাইরেক্টলি, এডিটর এজ লাইক। আচ্ছা ম্যাডাম, এখানে তো কিছুই নাই, আপনি কি কোনো স্টাইল সিএসএস ফাইল আছে এখানে? হ্যাঁ, আপনাদের যে স্টাইল সিএসএস আছে এই ফাইলটা দিতে হবে। হ্যালো, ভাইয়া ওইটাই তো দিলাম যেটা আমি তৈরি করেছি। কিন্তু সেটা তো এইচটিএমএল ফাইল দিছেন, সিএসএস ফাইল দিছেন? সিএসএস ফাইল কোনটা? এই যে এটার সাথে একটা সিএসএস, যে কোনো কোড, সিএসএস এর কোনো কোড তো এখানে নাই। আচ্ছা ভাই, আমি স্টাইল আপনাকে ডট ইয়া করে সিএসএস, আমি দিচ্ছি আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাও আমাকে দেন। আচ্ছা তাহলে আমরা আজকের আমাদের আলোচনা শুরু করে দেই। আমরা এখন আজকে আমরা একটা আলোচনা করব যে জিনিসটা নিয়ে, সেটা হলো একটা লাইব্রেরি বলতে পারেন। লাইব্রেরিতে কি পাওয়া যায়? লাইব্রেরির ভিতরে অসংখ্য বই পাওয়া যায়, যে বইগুলো আগের থেকে করা। তারপরে ফ্রেমওয়ার্ক, এই শব্দগুলোর সাথে আপনাদের পরিচয় হতে হবে, যেহেতু আমরা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করছি, তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না হলে আমরা বুঝতে পারবো। একটা হলো ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে সিএমএস, এই শব্দগুলো, এই যে শব্দগুলো, এইগুলো আমাদের লাগবে। কিভাবে লাগবে, কোনটা লাগবে, আমি একটা একটা করে বলি। যেমন আপনারা ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন, ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো রকম কোডিং ছাড়াও একটা ওয়েবসাইট তৈরি করা যায়। অন্যরা করে দিছে, সেই সিস্টেমগুলো আমি জাস্ট ব্যবহার করতেছি, করে আবার থিমগুলো ব্যবহার করে আমি কি করলাম, একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। তো সেইটা হলো সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে বলা হয় সিএমএস। যেমন ওয়ার্ডপ্রেস, আমি অনলাইন লিখে সার্চ করি, আমি বোঝানোর খাতিরে বলতেছি এগুলো। ওয়ার্ডপ্রেস সিস্টেম সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে সিএমএস বলা হয়। তো এইটা দিয়ে কি হয়, একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করে, ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে, কোনো রকম প্রোগ্রামিং নলেজ ছাড়াও একজন মানুষ একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারে। তারপরে আমরা এখন সাপোজ সার্চ করলাম বুটস্ট্র্যাপ।
বুটস্ট্র্যাপটা কি? এটাকে টুইটার বুটস্ট্র্যাপও বলা হয়। বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? তা আমরা অলরেডি সিএমএস জানি যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এরকম আরো অনেক সিএমএস আছে, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাইরেও অনেক জায়গা আছে যে জায়গা থেকে আমরা কাজ করতে পারি। তো বুটস্ট্র্যাপ মোস্ট পাওয়ারফুল এইচটিএমএল সিএসএস অ্যান্ড জেএস লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড। এটা বিশ্বের অন্যতম বা পপুলার একটা এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো এইগুলো কি আসলে আমি একটু বলি। ধরেন আমি একটা এক্সাম্পল দেই। আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে যা কমনলি লাগে, আমরা ধরেন এই যে ম্যাডাম এটা করে ফেলছে, এখন এখানে বাটন লাগে, এটা তো আমরা জানি যে একটা ওয়েবসাইট করতে গেলে এরকম কিছু বাটন লাগবে, এটা আমরা জানি। একটা ওয়েবসাইট করতে গেলে এরকম একটা ইনপুট বক্স লাগে, সেটাও আমি জানি। তো এখন আমি কি করলাম, এই যে জিনিসগুলো কমনলি লাগে সেই জিনিসগুলোকে অগ্রিম কিছু সিএসএস বানায় রাখলাম, যে এই সিএসএসটা দিলে বাটনটা নীল কালার হবে, এই সিএসএসটা ব্যবহার করলে বাটনটা রেড কালার হবে, এই সিএসএসটা ব্যবহার করলে গ্রিন কালার হবে। আমি এরকম ভাবে প্রত্যেকটা জিনিস যা হইতে পারে একটা ওয়েবসাইটের জন্য নেসেসারি প্রয়োজন, সেই জিনিসগুলোকে আগের থেকে অগ্রিম থেকে সুন্দর করে পার্ট বাই পার্ট বানিয়ে রাখলাম, ক্লাস বানিয়ে রাখলাম, আইডি বানিয়ে রাখলাম, সেটআপ সিস্টেম তৈরি করে রাখলাম। সেক্ষেত্রে আমি ব্যবহার করলাম এইচটিএমএল, সিএসএস, জেএস, জাভাস্ক্রিপ্ট, এই সব ব্যবহার করে একটা ওয়েবসাইটের যেসব জিনিস দরকার হয় সেগুলো আমি অগ্রিম বানায় রাখলাম। এই যে অগ্রিম বানিয়ে রাখলাম সেইটি হলো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক। যেমন বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, কিন্তু ফ্রি, এই বুটস্ট্র্যাপ সারা বিশ্বের মানুষ ফ্রি ব্যবহার করে। এবং এইটা এরকম আরো অনেক আছে, বুটস্ট্র্যাপ আমি একটা বলতেছি, আরো সামনে বলবো, সমস্যা নেই। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক, directed responsible mobile fast front end web development. It contains HTML, CSS and JavaScript based design template for typography, form, button, navigation, other interface components. মানে এইখানে যা যা দরকার সবকিছু এখানে রেসপন্সিভ ভাবে HTML, CSS, JavaScript, আপনার টাইপোগ্রাফি সবকিছু দিয়ে ডিজাইন করা রয়েছে। তো এইটার জন্য কি লাগবে, আপনি শুধুমাত্র বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে, মানে ধরেন আজকের আমি শুরুতে এই ক্লাসটা যখন নিচ্ছিলাম তখন আমি কি করছি, এই যে অরেন ম্যাডামের এই ফাইলটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে ওপেন করে আমার এখানে ব্যবহার করছি। আমি কিভাবে ডাউনলোড করলাম, আমি কিভাবে ব্যবহার করলাম, উনি আমাকে কিছু কোড দিছে বা একটা HTML ফাইল দিছে, সেই ফাইলটা আমি ডাউনলোড করে আমি ব্যবহার করছি। ধরেন এটা এরকম না হয়, এরকম হইতে পারতো যে উনি আমাকে অর্ধেক বানায় দিছে, বাদ বাকি আমি এখন বানাই নিব। তাহলে আমাকে কি এই যেগুলো উনি অলরেডি বানাইছে সেগুলো তো আমাকে কষ্ট করে বানানোর প্রয়োজন নাই। ধরেন উনি এই বাংলা নামের একটা বাটন বানাইছে, একটু বুঝেন, এখানে বোঝার ব্যাপার আছে, কঠিন কিছু না। এই বাংলা বানাতে যে উনি একটা ক্লাস ব্যবহার করছে হেডার বাটন 2, হেডার বাটন 2 নামে একটা ক্লাস, এটা আমি বানাইনি, উনি বানাইছে। এখন আমি ক্লাসটা মনে রাখলাম যে এটা একটা ক্লাসের নাম হলো হেডার বাটন 2। এইবার আমি এই ওয়েবসাইটটার আমি নিজে ধরেন ডিজাইন করতেছি, করতে যে কোনো একটা জায়গায় এই বাটনের এই শেষে এসে আমি আর একটা বাটন তৈরি করলাম, ধরেন অ্যাঙ্কর এইচরেফ। এইবার ওই যে ক্লাসটা আমি জানি যে এই ক্লাসটা উনি বানাইছিল, তা আমি সেই ক্লাসটা জাস্ট ব্যবহার করলাম, নাম দিলাম ধরেন সাইদ আমিন। এখন দেখেন আপনারা যদি আমাকে বলেন যে ভাই এই বাটন ক্লাসটাকে আপনি তৈরি করছেন, না আমি এটা করি নাই, কিন্তু ম্যাডাম তৈরি করছে, সেটা আবার আমি জানি জন্য তৈরি করছে। এইবার আমি আমার এটাকে আমার যে অ্যাক্টিভিটি যে কাজটা আমি করেছিলাম সেটাকে আমি এটা রিলোড দিই, দেখেন আমি একটা বাটন পাইছি না এখানে, আপনারা দেখতেছেন তো, সবাই শুনতেছেন, শুনতেছেন সবাই? জি স্যার। বাকি জি স্যার। আচ্ছা, সবাই জি শুনতেছেন, ভাইয়া। সবাই আছেন লাইনে? জি ভাইয়া। জি ভাই। জি স্যার। ঠিক আছে, করেন, নক দেন, শব্দ জি করেন। ভাইয়া। আচ্ছা দেখেন, তা আমি এইখানে এইবার আমার অ্যাক্টিভিটিটা কি, আমার এই বাটনটা তৈরি করতে আমাকে কোনো কষ্ট করতে হয় নাই, শুধুমাত্র আমি ক্লাসের নামটা ব্যবহার করেই আমি করতে পারছি। সেম একই রকম হয় যদি এই এরকম একটা ইনপুট আমার ব্যবহার করতে হয় কোথায়, আমি জানি সার্চ ইনপুট নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা ব্যবহার করলে আমার এরকম হয়ে যাবে অটোমেটিকলি। আমি এইটা যদি ব্যবহার করি এই ক্লাসটা হেডার বাটন রাইট, তাহলে এইটা হয়ে যাবে। তো আমি অলরেডি উনি আমাকে অলরেডি একটা ফ্রেমওয়ার্ক বানায় দিছে আমাকে, যেটা অত সুন্দর হয় নাই কিন্তু অত গোছালো না, কিন্তু এই সেম জিনিসটা হচ্ছে ওনারা আমাদের বানায় দিবে, আমরাও সেম খালি ওই সিএসএস গুলো ব্যবহার করলে অটোমেটিকলি আমরা একটা ওয়েবসাইট ডাইনামিক স্মুথলি ডিজাইন করতে পারবো। যদিও বুটস্ট্র্যাপের পরে এর থেকে আরো অনেক আপডেট অনেকগুলো ফ্রেমওয়ার্ক আসছে যেগুলো আরো ডাইনামিক,
বুটস্ট্র্যাপের একটা ব্যাপার আছে যে কমন অনেক কিছু সিমিলার হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, কিন্তু এর থেকেও আপডেট অনেক ফ্রেমওয়ার্ক, ফ্রি ফ্রেমওয়ার্ক, ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক চলে আসছে যেগুলো আরো ইজিলি করা সম্ভব। তো আমরা স্যার, আজকে বলেন। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ তার মানে কি এটা যে আমরা যে এই যে কষ্ট করে কোডিং করতেছি, লিখতেছি, এইটাই মূলত ওরা করে দিচ্ছে, ওদেরটা এনে আমরা বসা দিচ্ছি, এরকমই তো স্যার? হ্যাঁ, অনেকটা এইরকমই, তবে কোডিং না, এটা হলো HTML CSS। কিছু জিনিস আমাকে দিচ্ছে, সব আমাকে দিচ্ছে না, কিছু জিনিস দিচ্ছে। আচ্ছা। ওয়ার্ডপ্রেস আমাকে ডেভেলপমেন্টও করে দিচ্ছে, তাহলে আমার কোডিংও লেখা লাগতেছে না। কিছু লারাভেলে কোডিং করা লাগে, কিন্তু অনেক কোডিং করা লাগে না, ওরা অন্যরা করে দিচ্ছে, সেই প্যাকেজগুলো ব্যবহার করলেই হয়। তো বিষয়টা হলো আর ইজি। ডিজাইনের ক্ষেত্রে আপনাকে বুটস্ট্র্যাপ হেল্প করবে, যেমন রিঅ্যাক্ট জেএস আপনাকে ডিজাইনের জন্য হেল্প করবে। তো আমরা এখনো তো অত ডিপ লেভেলে যাইনি, এই জন্য বুটস্ট্র্যাপ আগে শুরু করলাম। আর বুটস্ট্র্যাপই মোস্ট পপুলার HTML CSS JS লাইব্রেরি, অনেক বড়। তো আমরা এখন এটাকে ব্যবহার করব কিভাবে? আমি যদি অনলাইনে লিখে সার্চ করি বুটস্ট্র্যাপ W3 স্কুলের সাথে আপনারা অলরেডি চিনেন, এটা অনলাইন ভিত্তিক একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম যেখানে আসলে অনেক টিউটোরিয়াল রিসোর্স পাওয়া যায় এবং এগুলো ডাইরেক্টলি দেখা যায়, ওপেনলি প্লে করা যায়। তো এই জন্য আমরা W3 তে যাই। W3, এই যে W3 স্কুলস, এখানে আমরা চলে আসলাম। আমরা যদি এটা ব্যবহার করার জন্য এখানে আসা লাগবে কিনা, না, আমার এখানে করার জন্য এটা ব্যবহার করার প্রয়োজন নেই। আমি বুটস্ট্র্যাপ, এই যে এখানে গেট স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ বা এর ভিতরে ঢুকলেই লেখা আসে, এই যে ডক্স লেখা আসে, রিড দ্য ডক্স। এটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ডকুমেন্টেশন এখানেই দেওয়া আছে, যে রিড ইনস্টলেশন ডক্স ইনক্লুড ভায়া CDN। এটা আমি একটু বুঝাই বলি, আপনি এটাও শুনেন, এটাও জেনে নেন। এখানে ইনস্টল ভায়া প্যাকেজ ম্যানেজার, এটা একটু ডিফিকাল্ট, যারা প্রোগ্রামার হয়েছে তারা বুঝবে, কিন্তু যারা প্রোগ্রামার তারা বুঝবে না। কম্পোজার নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে কম্পিউটারকে, এই যে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, একটা ফোল্ডারে বসাবেন, এত ঝামেলাও নাই। ওই ফোল্ডারে যে কম্পোজারে যায় খালি একটা কোড রান করতে হয়, বলে দিতে হয় এই কোড রান করলে ওই সফটওয়্যারটা অটোমেটিকলি কম্পিউটারে ডাউনলোড হয়ে যায়, এতটা ইজি। ধরেন একটা উদাহরণ দিই, লারাভেলের নাম শুনছেন আপনারা। লারাভেল মোবাইলে আপনার একটা সফটওয়্যার বানানোর জন্য লারাভেলের তো সফট ফাইল থাকে, সেই ফাইলগুলো অনলাইন থেকে ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনার একটা কম্পোজার নামে একটা প্রোগ্রামিং এর সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে যে ফোল্ডারে আপনি লারাভেল সেট আপ করতে চাচ্ছেন সেখানে এসে একটা কমান্ড রান করতে হয়। ওই কমান্ড রান করলে ও অনলাইন থেকে অটোমেটিকলি লারাভেলের ডাউনলোড করে সেট আপ মেট আপ করে রেডি করে দেয়। এটা হচ্ছে কম্পোজারের ব্যবহার। তো এইটা আমরা এখনো শিখি নাই, প্যাকেজ ম্যানেজমেন্ট, গিট বা গিট হাব এগুলো আমরা শিখিনি। তো আমরা CDN শিখেছি। CDN আমরা অলরেডি, এই যে ম্যাডাম আমাকে একটু আগে যে ফাইলটা দিল, এই যে তাপসী ম্যাডাম যে আমাকে ফাইলটা দিল, সেখানে অলরেডি আমরা ব্যবহার শিখেছি। একটা HTML কয়টা পদ্ধতিতে, একটা একটা CSS কয়টা পদ্ধতিতে একটা HTML ব্যবহার করা যায়, কে বলবেন? 3 পদ্ধতিতে স্যার। 3টা পদ্ধতিতে? কারো সন্দেহ আছে? এর বাইরে কারোর মতামত আছে? 3টে পদ্ধতিতেই হয়। বলেন তো কি কি। একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইন্টারনাল। রাইট। আমরা 3টা পদ্ধতিতে HTML এর ভিতরে CSS কে ব্যবহার করতে পারি। সরাসরি ডাইরেক্টলি এই বডির ভিতরে, হেডের ভিতরে স্টাইল লিখে তার ভিতর ডাইরেক্ট CSS ক্লাসগুলো লিখতে পারি, সেটা হলো ইন্টারনাল। আর একটা হলো ইনলাইন, এই ক্লাসের পরে বা এই ডিভিশনের যেখানে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখি সেখানে স্টাইল লিখে সরাসরি, এই যে স্টাইল দিস কালার সমান সমান ব্লু, ডাইরেক্টলি সরাসরি ওইখানেই আমি একটা কোড লিখে দিলাম, এটাকে বলে ইনলাইন CSS। আর একটা হলো এক্সটার্নাল CSS, এই যে যেমন লিঙ্ক রিয়েল style.css, এটা বলতেছি আমরা এক্সটার্নাল। এই এক্সটার্নালের ভিতরে নোট করে রাখেন 2টা পাথ আছে। পাথ মানে রাস্তা। আমরা যখন কোনো ফাইলকে স্টাইল CSS এর সামনে HTTPও দেই না, কিছুই দেই না, তার কারণ কি? কারণ হলো এই স্টাইল CSS টা আমার ফোল্ডারটা আমি ওপেন করি, এই যে আমাদের এখানে এটা হচ্ছে আমারও ফোল্ডার, এইটা ধরেন আমার কাজ ছিল যেটা আমি সর্বশেষ করেছিলাম। তো এই সব ফাইলগুলোকে আলাদা করার জন্য, স্টাইলগুলোকে জন্য আমি হচ্ছে style.css করেছিলাম। এই স্টাইল CSS টা কোথায় অবস্থিত? আমি যেখানে ইন্ডেক্স সেম ডিরেক্টরিতে অবস্থিত, অথবা স্টাইল ফোল্ডার যেটা আছে তার ভিতরে কোনো ফোল্ডারের ভিতরে আছে, এর বাইরে কোথাও নাই, এটা অনলাইনে নাই, মানে আমার কাছেই আছে। তো যখন এই ফাইলগুলো যেগুলো আমরা কানেক্ট করি, ধরেন ইমেজ, ছবি, এই ছবিটা আমি
লগ ইন ফর্মে আমি অ্যাড করেছিলাম। এই যে লগ ইন ফর্ম আপনারা করেছেন লাস্ট ক্লাসে, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টাস্ক, এটা যদিও করেন নাই অনেকে, আমি এটা কারো কাছ থেকে ওইভাবে পাই না। এইটা ছিল আমাদের মেইন টাস্ক, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো এই লগ ইন করতে যে একটা ছবির ব্যবহার হয়েছে, খেয়াল করেন, বুঝেন এই ছবিটা কোথায়। এই ছবিটা আমাদের যে ফোল্ডার, সেই ফোল্ডারের কোনো একটা জায়গাতেই আছে। তো এইরকম যদি অবস্থা হয় যে ছবি বা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট একদম নিজের জায়গাতে আছে, তখন সেটাকে বলা হয় রিলেটিভ পাথ। মানে এটা রিলেশন, জায়গা মতো আছে, রিলেটিভের মতো, প্রতিবেশীর মতো আছে। আর যদি এমন হয় যেটা আছে অন্য কোনো একটা সার্ভারে আছে, এখানে না, অন্য একটা ওয়েবসাইটে আছে, সেখানের কোনো সিএসএস ফাইল, এই স্টাইল সিএসএস আমার ফাইলের না, অন্য আর একটা ওয়েবসাইটে, অন্য একটা অনলাইনে কোনো একটা স্টাইল ফাইল আছে, সেই ফাইলটা আমি এর সাথে কানেক্ট করব, তখন সেটাকে বলা হয় অ্যাবসোলুট পাথ। রিলেটিভ পাথ, অ্যাবসোলুট পাথ, আশা করি বুঝতে পারছেন। তা আমরা যখন বুটস্ট্র্যাপে, আমি একটু আগে বললাম যে ওরা ম্যাডামই আমাকে বললেন, যে অরুণ ম্যাডাম বললেন যে ওরা স্টাইল করে দিছে, সেইটা আমি ব্যবহার করব। তাহলে এখন এই দেখেন ওদের সেই ফাইলের লিঙ্কটা হলো এইটা। এখন আমি একটা কাজ করতে পারি, আমি এই যে দেখেন https cdn তারপর দিয়া bootstrap min.css, মানে css ফাইল, দ্যাটস ইট। আমরা স্টাইল css নাম দিছি, ওরা স্টাইল নাম না দিয়ে দিয়েছে bootstrap min.css। এই হলো পার্থক্য। এখন যদি আমি এই ফাইলটাকে ডাউনলোড করি, আমার নিজের কম্পিউটারের ফোল্ডারে রেখে তারপরে এইভাবে কল করি, স্টাইল css জায়গায় কল করলাম যে bootstrap.min.css, এবং এটা আমি ডাউনলোড করে আমার ওই সেম ফোল্ডারে রেখে দিলাম, তাহলে সেইটা হবে হচ্ছে রিলেটিভ পাথ। আরেকটা কাজ করতে পারি, আমার ডাউনলোড করার দরকার নেই, আমার এটা অনলাইন রয়েছে, অনলাইনেই থাকুক, আমি শুধুমাত্র এই লিঙ্কটা কপি করে পেস্ট করবো, যেটা আমরা ফন্টসমের ক্ষেত্রে করেছিলাম। ফন্টসমের একটা লিঙ্ক খালি কপি করে এনে বসাই দিয়েছিলাম, তাতেই আমরা ফন্টসম ব্যবহার করতে পারছি। ও অনলাইন থেকে ওই ফাইলগুলো যখন দরকার হচ্ছে ডাউনলোড করে দিচ্ছে অটোমেটিকলি, তাতে আমার জায়গা সেভ হয়েছে। এটা আমরা করি, তবে সমস্যা কোথায়? সমস্যাটা হলো এইভাবে কাজ করলে আপনার কম্পিউটারে সবসময় নেট থাকতে হবে, কারণ ও তো এটা অনলাইন থেকে ডাউনলোড করার চেষ্টা করতে হয় না, আমার হঠাৎ করে নেট নেই, তখন হচ্ছে এটা কাজ করবে না, এই ডিজাইনটা তখন কাজ করবে না। কিন্তু এইটা কাজ করবে। হয়ে গেল, আমার এটা কাজ করবে, কারণ এখানে স্টাইল সিএসএস ফাইলটা অনলাইনে না, আমি যে ফোল্ডারে কাজ করতেছি এই ফোল্ডারের ভিতরে স্টাইল ফাইলটা আছে, তার মানে এটা সব সময় কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি এখন বুটস্ট্র্যাপ ব্যবহার করতে চাই, তাহলে এই দুইটা ফাইল জাস্ট কল করে দিলেই হয়ে যাবে। তো আমরা একদম কাজ শুরু করে দিই একদম ফার্স্ট থেকে। আচ্ছা, আমি কিন্তু বলেছি যে W3 স্কুল লাগবে এমন কোনো শর্ত নাই। আমরা এই যে বুটস্ট্র্যাপ 3, যদি এটা ওল্ড ভার্সন, এখানে কিন্তু বুটস্ট্র্যাপ 5.33 সব থেকে লেটেস্ট ভার্সন। তো এখানে বুটস্ট্র্যাপ 3 দিছে, এখানে 5 আছে মেবি। এই যে বুটস্ট্র্যাপ ঢুকলাম, এই যে 3, 4, 5 সবই আছে। তো আমি এই 5-এই ক্লিক করলাম, এই দেখেন ও আমাকে সব বলে দিছে যে এই বুটস্ট্র্যাপ ব্যবহারের ভিতরে কি কি আছে, বুটস্ট্র্যাপের ভিতরে কি কি লাগে। একদম ইজি, দেখবেন যে এটা একদম ইজি, কষ্ট করে লাগতেছে না। এবার ও আমাকে একটা এক্সাম্পল দিছে যে এরকম একটা ওয়েবসাইট তুমি বানাইতে চাও, তাহলে এই কোডটা ব্যবহার করো, ট্রাই দিস। এইটুকু কোড ব্যবহার করে তাহলে আমি একটা ওয়েবসাইটে ডিজাইন করতে পারতেছি। এবার খেয়াল করে দেখেন, ওই যে বুটস্ট্র্যাপের সিডিএন ফাইল ছিল 5.3 ফাইলটা, W3 সেম কাজটা করছে, এই দুটো ফাইলকে জাস্ট কল করে দিছে 5.33 নিয়ে। টাকা তো মনে হয় 10-20 টাকা, বেশি টাকা নেবে না। হ্যাঁ, স্যার, হ্যাঁ বলেন। এক্সকিউজ মি স্যার, বুটস্ট্র্যাপ পেজটা কি কপি পেস্টের মতো? কপি পেস্টের মতো অনেকটা, দেখেন আমি দেখাই। আমি জি। একদম নতুন একটা HTML ফাইল করলাম, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, দেখেন একদম, এটা তো সব আপনারা জানেন। আমি নাম দিলাম bb bootstrap.html। আচ্ছা, এটা আমাদের ফোল্ডারের ভিতরেই করি, তাহলে ভালো হয়, নাহলে এদিক সেদিক হয়ে যাবে। নাম দিলাম bb, মানে বি মানে বুটস্ট্র্যাপ, বা বিএস নাম দেওয়া যেতে পারে, বুটস্ট্র্যাপ। আচ্ছা, এখন এই ফাইলটাকে যদি আমি রান করি, কিছুই ঘটে নাই, ভিতরে কিছুই নাই, কারণ কি আমি তো কোনো HTML CSS কোড অ্যাড করি নাই। ওকে ফাইন। তা আমি এখন এইটাকে নোটপ্যাডে ওপেন করলাম, করে কমন কি কি থাকে এটা বাদ দিতে হবে, এইগুলো বাদ। এইটা কমন, এই জিনিসটা আপনাদের সব জায়গায় রাখতে হবে, এটা মনে রাখেন। প্রথম হলো একটা লেস দ্যান কোয়েশ্চেন মার্ক ডক টাইপ HTML বলি নাই যদিও, কিন্তু এটা আমরা এখন থেকে কন্টিনিউ করব। ডক টাইপ HTML এটা মুখস্থ করে দিতে হয়। তারপরে HTML দিতে হয়, HTML শুরু থাকে শেষ থাকে, এটা আমরা জানি।
বডির শুরু থাকে, বডির শেষ থাকে, এটা আমরা জানি। আর টোটাল এইচটিএমএলটা শুরু থাকে, শেষ থাকে, এটা সব পুরাতন কথা। কিন্তু এখানে আবার এই যে মানে ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে, এটা আমি দেখাইনি। ল্যাঙ্গুয়েজ মানে বুঝাই দিলাম যে এর ভিতরে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমরা লিখবো, দ্যাটস ইট। তারপর টাইটেল আমরা করেছি, কিন্তু মেটা এটা করি নাই। মেটা চার্জ ক্যারেক্টার সেট এটা আমরা করি নাই। ইউটিপি মেটা ভিউ পোর্ট এটা আমরা করি নাই। এটা হচ্ছে মোবাইল মানে রেসপন্সিভ করার জন্য এই লাইনগুলো দিতে হয়। এগুলো মুখস্থ কথা, এখানে আপনার বোঝার কিছু নেই। ইনিশিয়াল স্কেল সমান সমান 1, এটা যে কোনো স্যার বলেন। ওই যে ভিউ পোর্টে যেটা কথা বললেন আপনি, ওই যে গত ক্লাসে ওই যে আইকনের সময় এই ভিউ পোর্টটা দিছিলেন, হ্যাঁ ভিউ পোর্টটা দিছিলাম, না দিলে আইকনটা শো করতেছিল না বা রাইট ছোট রাইট রাইট। আসতেছিল। এবং রেসপন্সিভের ক্ষেত্রে এই ভিউ পোর্টটা দিতে হয়, কিন্তু এইটা মানে এটা কাজ করে বুঝায় যে আমি এখানে কোন ডিভাইস নিয়ে কাজ করতেছি সেটা বোঝানোর জন্য হচ্ছে এই ভিউ পোর্টটা ব্যবহার করা হয়। আমার কোন ডিভাইস নিয়ে আমি কাজ করতেছি, রেসপন্সিভের জন্য 100% দেওয়া লাগবে। কিন্তু এরকম মেটা আরো অনেক আছে যেগুলো না বুঝলেও চলে। এখানে আমি বুঝাইছি মেটা ক্যারেক্টার সেট ইউটিপি 8, মানে আমার এখানে ইউনিকোড 8 এর কাজ মানে চলবে সেইটা। এটা আপনার মুখস্থ করে নিন, এটা সবসময় বোঝার প্রয়োজন পড়ে না। তো দেখেন আমার এটা একটা ব্ল্যাঙ্ক ফাইল, ধরেন এটা না থাকলেও কিছু যায় আসে না, এই আপাতত এখন না আসলে কিছু যায় আসে না। তো এখানে বডির ভিতরে আমি কিছু লেখা লিখলাম, সেভ দিলাম, এবার আমি রিলোড দিলাম, এবার দেখেন ওই লেখাটা আসছে। তো এখন আমি চাচ্ছি আমার ডিজাইনটা এখন ভিন্ন কনসেপ্টের উপরে করব। আমি এই ফাইলটাকে আপডেট ব্রাউজারে মানে আপডেট কোড এডিটরে আমি ওপেন করি। অনেকদিন পুরাতন ব্যবহার করছি, আজকে আমরা একটু ভালো একটা এডিটরে ওপেন করি। স্যার আমরা কি তাহলে ডাউনলোড করব নতুন কোড হ্যাঁ করে এডিটর? নেন, এটা ভিএস কোড বা যেটাই বলেন ভিএস কোড দিয়ে হতে পারে। তারপর হচ্ছে ভিএস কোড নিতে পারেন। আমি যেটা ব্যবহার করতেছি এখন সেটা নাম হলো উইন্ডসার্ফ, এটা ব্যবহার করতেছি আমি। আচ্ছা স্যার, তাহলে আপনি একটু কাইন্ডলি যদি লিঙ্কটা দিয়ে দিতেন, আমরা ওখান থেকে মানে আর কি অনেক সময় বানানো ভুল হয়, এই জন্য স্যার উল্টাপাল্টা হয়ে যায়, আপনি একটু। এই যে এই কর্নারে ডাউনলোড, এই যে লিংক, আমি লিংকটা আপনাদের মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিচ্ছি। ভিএস কোডও ব্যবহার করতে পারেন, এটা আমার ভালো লাগে। এটা আবার এআই আছে, তো এআই অটো এআই আছে, এই জন্য ভালো লাগে এই আর কি। কারণ অন্যগুলো এআই আছে কিন্তু টাকা $20 লাগে মাসে দেওয়ার। তো ফাওনা দিয়ে এটা আবার মোটামুটি ফ্রি করা যায় অনেক কাজ। এখানে দেখতে স্যার হবে, এগুলো স্যার এগুলো নোটপ্যাডের মতোই না? হ্যাঁ নোটপ্যাডের মতো এডিটর, কিন্তু এটা আরো অনেক কিছু অতিরিক্ত দেয় এই আর কি। আচ্ছা আচ্ছা। কোডমিয়াম ডাউনলোড ফর উইন্ডোজ উইন্ডসার্ফ এডিটর। আচ্ছা এবার আমি দেখেন ওই সেম ফাইলটা, তো এই যে আপনারা পার্থক্যটা দেখেন, এই যে এখান থেকে ওপেন করছি, এখানেও যা আছে সেম জিনিসটা এখানেও আছে। এখানে একটু কালো কালো, এটা আছে আমি এটা থিম ব্যবহার করছি কালো এই জন্য, এবং একই জিনিস। কিন্তু এখানে হয় কি কোড লিখতেও আমাকে হেল্প করবে, এই হইলো পার্থক্য। আচ্ছা তাহলে আমি এখন কাজ শুরু করে দেই। এখন আমার এই ফাইলের ভিতর কিছু নাই, আমি নিজেও কোনো সিএসএস একটা লাইনও কোড লিখি নাই, আবার বাইরের কোনো সিএসএস এখন পর্যন্ত আমি অ্যাড করি নাই। এখন আমি এইখানে কাজটা করতে চাচ্ছি বুটস্ট্র্যাপের মাধ্যমে। জাস্ট আমি কি করলাম, বুটস্ট্র্যাপ ঢুকলাম, ঢোকার পরে এই যে গেট বুটস্ট্র্যাপ আবারও দেখাই, ঢুকলাম, ঢোকার পরে একদম একটু নিচে আসলে লেখা আসে ইনক্লুড ভাইয়া সিডিএন। তুমি বুটস্ট্র্যাপ তোমার ডকুমেন্টে অ্যাড করতে চাইলে তুমি জাস্ট এই দুইটা ফাইল তুমি অ্যাড করে নাও। এটা একটা কপি করলাম, করে আমাদের হেডের ভিতরে এটাকে বসাই দিলাম। এই যে কি আছে ওর ভিতর না জানলেও চলবে, ওর ভিতর কি আছে এত কিছু না জানলেও চলবে। এবার এর পরের লাইনে এই পরেরটা সিডিএন এর মাধ্যমে এটা বসাই দিলাম, এই বসাই দিলাম। তার মানে বুটস্ট্র্যাপ ডান। মানে বুটস্ট্র্যাপের যা যা দরকার সেটা আমি এখন অলরেডি করে ফেলছি। মানে আমার এখানে এখন বুটস্ট্র্যাপ অলরেডি কানেক্টেড। আরেকজনের সিরিজ আমি এখন ব্যবহার করব, আরেকজনের বানানো জাভাস্ক্রিপ্ট আমি এখন ব্যবহার করব। ওকে ফাইন। তো এবার আমি এটাকে রিলোড দেই, দেখেন ফন্টটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ফন্টটা কিন্তু অন্যরকম ফন্ট হয়ে গেছে খালি মাত্র দুটো ফাইল অ্যাড করার কারণে। আচ্ছা এইবার দেখেন রেডিমেড ডিজাইন কিভাবে। এবার আমি বুটস্ট্র্যাপের যত এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো আমি একটা একটা করে এখন ব্যবহার করব। আমি এখন বুটস্ট্র্যাপের ডক্সে চলে গেলাম। ডক্সে চলে গেলে এই প্রত্যেকটা এলিমেন্টস কি কি এর ভিতরে আছে সব করে দেওয়া আছে, সব দেওয়া আছে দেখেন। এখন ধরেন আমরা গত ক্লাসে কি আমরা লগ ইন তৈরি করেছি, লগ ইন তৈরি করছি, আমরা টেক্সট শিখছি, এর আগে টেবিল বানানো শিখেছি, ইমেজ দেওয়া শিখেছি, তারপরে ফ্লোট শিখেছি, অনেক কিছু শিখছি।
তো এখন এইখান থেকে এই প্রথমগুলো বাদ দেন, এইগুলো গেটিং স্টার্টেড দরকার নেই, কাস্টমাইজের ভিতরে সিএসএস দরকার নেই, লেআউটটা দরকার আছে, লেআউটটা আমি পরে বুঝাই বলতেছি। তো একটা জিনিস তো আগে পরিবর্তন যে হয়েছে বুঝবো কিভাবে, সেটার জন্য আমি একটা কাজ করি, কম্পোনেন্টসে চলে যাই। মানে কম্পোনেন্টস মানে হলো পার্টস পাতি, পার্টস। তো আমরা যে একটা ফর্ম তৈরি করছি, ফর্ম তৈরি করতে আমরা ইনপুট একটা পার্টস, বাটন তৈরি করছি, বাটন আর একটা পার্টস, এগুলোই কম্পোনেন্ট বলে, কঠিন কিছু না। তো এর ভিতরে ধরেন বাটনস আমাদের দরকার, এই যে ম্যাডাম আমাদের যে ডিজাইনটা দিছিল এখানে, এগুলো একটা বাটন, বাটনগুলো তো ডিজাইন হয় নাই। এখন আমি ওদের তো সিএসএস অ্যাড করে ফেলছি, এবার ধরো ওদের ওয়েবসাইট থেকে কম্পোনেন্টসের ভিতরে ঢুকলাম, এক্সাম্পল থেকে কম্পোনেন্টস, এবার আমি চলে আসলাম বাটনস। এবার বাটনে আসলে দেখেন ও বলে দিচ্ছে যে তুমি কোনো বাটন ব্যবহার করতে চাইলে এই কোডটা ব্যবহার করো। আরো নিচে নামলাম, বলতেছে তুমি যদি সবুজ কালারের কোনো বাটন, এইরকম কোনো সেম কালারের বাটন চাও এই কোডটা ব্যবহার করো, এটা চাইলে এটা ব্যবহার করো, এটা চাইলে এটা ব্যবহার করো। এখন দেখেন মজাটা কি, আমি শুধুমাত্র এই কোডটা কপি করে নিলাম, নিয়ে আমার এখানে বডির ভিতর পেস্ট করে দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে আমাদের যে ফাইলটা এটাকে রিলোড দিলাম, দেখেন একটা বাটন চলে আসছে না উইথ কালার, দেখছেন আমার এখানে কালার অ্যাপ্লাই করা লাগছে, কিছু করা লাগছে না স্যার। করা লাগে না। এবার মাউস নিয়ে আসলে কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন মাউস নিয়ে আসলে কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি শুধু করব কি, আমি এই প্রত্যেকটা বাটন আমি দেখতে চাই কোনটা কেমন, আমি এখানে সবগুলো কপি করলাম, সবগুলো বাটন একবারে কপি করলাম। এবার আমার এখানে এসে ধরেন কোথাও বাটন দরকার, তো আমি এই বাটনগুলো পেস্ট করে দিলাম। তো বাটন পেস্ট না করলেও আমি পারতাম, ধরেন আমি এখানে বাটন না দিয়ে আমি এটা আচ্ছা এটাকে অ্যাপ্লাই করে একবার দেখাই, সেভ। এবার আমি এখানে রিলোড দেই, ওই দেখেন প্রত্যেকটা বাটন চলে আসছে, যে যেখানে আমার লাল রঙের বাটন দরকার তখন আমি এইটা ব্যবহার করব। এইটা মানে কি, এটা আসলে সিএসএস, সিএসএসটা হলো বাটন ডেঞ্জার। ধরেন আমি এটার কোনোটা বাদ দিয়ে দিলাম, কোনোটা আমার দরকার নেই, কিন্তু আমার মুখস্থ আছে যে এটার ক্লাসটা হয় বাটন, মানে ক্লাসটা আগের থেকে প্রি ডিফাইন, এটার বাটন হয়। ধরেন আমি বাটন বাদ দিলাম, আমি দেখলাম এটা অ্যাঙ্কর, এইচরেফ সমান সমান ফাঁকা রাখলাম, একটা হ্যাশ দিতে পারি, তারপরে নাম দিলাম হচ্ছে বাংলাদেশ, তারপরে ক্লোজ করলাম অ্যাঙ্কর। দেখেন আমাকে কিন্তু এই যে ইসে করার কারণে অটোমেটিক্যালি আমাকে হেল্প করতেছে, অনেক কিছু লেখার আগে আমাকে সাজেশন দিচ্ছে। এটা হলো এই কোডের মজাটা হচ্ছে এখানে। এখন আমি এটাকে সেভ দেই, কোনো ক্লাস কিন্তু দেই নাই, এবার রিলোড দেই, কোনো পরিবর্তন হয়েছে এখানে, কিছু হয়েছে? কিছুই কিন্তু হয় নাই, জাস্ট নর্মাল এইচটিএমএল সিএসএস যা হওয়ার তাই হয়েছে। কিন্তু এবার আমি এখন ক্লাসে আসলাম, CLASS ক্লাস, দেখেন আমি লিখি না, আমাকে সাজেশন দিচ্ছে যে বুটস্ট্র্যাপে বাটন বাটন প্রাইমারি হয়, তুমি এটা নিতে চাও কিনা, দেখছেন এই হলো মজা। এবার জাস্ট ট্যাব প্রেস করতে হয় কিবোর্ড থেকে, ট্যাব প্রেস করলে অটোমেটিকলি এটা হয়ে যায়। আমি এখন অটোমেটিকলি হব না, আমি লিখবো সমান সমান দিলাম BTN, এটা একটা ক্লাসের নাম প্রিডিফাইন, আগে ওরা যারা বানাইছে ওরা এই নামই দিছে। এবার আমি দিলাম বাটন, কোন টাইপের বাটন, বাটনটা হলো প্রাইমারি না, বাটনটা হলো ডেঞ্জার, ডেঞ্জার মানে লাল কালারের বাটন হবে। এবার আমি এটাকে সেভ দিলাম, এবার রিলোড দেই, হয়েছে না লাল কালারের বাটন, বুঝছেন এবার, বুঝছেন? জি আর ভাই। একটু একটা প্রশ্ন ছিল, বলেন। এই যে এই বাটন গুলো যে আমরা ব্যবহার করতেছি বুটস্ট্র্যাপের, হ্যাঁ, এগুলো কি আমরা কালার চেঞ্জ করতে পারবো নাকি হুবহু ওরা যে কালারটা দিছে সেই কালারটাই এইখানে থাকবে? যে কালারগুলো দেওয়া আছে সেগুলাই, যদি আমি এটার কালার একটু চেঞ্জ করতে চাই তখন বুটস্ট্র্যাপকে আবার একটু ওভাররাইড করে আবার নিজের কাস্টম সিএসএস বসাইতে হয়। তো বুটস্ট্র্যাপের একটা দোষ আছে যে মোটামুটি সব ডিজাইনগুলো এই কয়টা ডিজাইনের বাইরে কিন্তু আর কোনো ডিজাইন নাই, তাহলে দেখা যাবে কি যে একটু মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তারপরে মানুষ বুটস্ট্র্যাপ দিয়ে করে, কারণ অনেক কিছু একদম স্মুথ ভাবে করা যায় এই কারণে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা দেখেন, আমরা তাহলে বাটন শিখলাম, এখন এইখানে প্রত্যেকটা জিনিস যা যা আমাদের দরকার হয় সব আছে, সব এখানে দেওয়া আছে। ধরেন বাটন গ্রুপ, মানে অনেকগুলো বাটন মিলে একটা গ্রুপ হবে, যেমন এই 3টা বাটন মিলে, আপনার এরকম অপশন দেখবেন অনেক ওয়েবসাইটে আছে। তারপরে ধরেন এরকম একটা মেনুর অপশন বাটন লাগবে, এরকম একটা বাটন লাগবে, দেখেন নিচে যান প্রত্যেকটা জিনিস কেমন হইতে পারে সব বলে দিছে, যে এই সিএসএস গুলো ব্যবহার করো তাহলে তুমি এরকম বাটন পাবা, তারপরে এইটা ব্যবহার করে এমন পাবা, প্রত্যেকটা এলিমেন্টস বলে দিছে। যে এমনকি ড্রপ ডাউন, এই যে এখানে ক্লিক করলে নিচেটা ড্রপ ডাউন আসছে, এই ড্রপ ডাউন তো আমরা শিখি নাই, আমরা বানাইতেও পারবো না HTML CSS দিয়ে। কিন্তু আমি বুটস্ট্র্যাপের এই কোডটা কপি করলাম, যে কপি করে আমার ধরেন এখানে পেস্ট করে দিলাম বডির ভিতরে। এবার আমি আমার কোডে যদি রিলোড দেই আমি দেখতে পারবো ওরকম একটা ড্রপ ডাউনও বসে গেছে যাতে কোনো লিঙ্কও আছে। এখন কোথাও যদি আমার এরকম লিঙ্কের প্রয়োজন হয়,
যেরকম একটা বাটন থাকবে, ক্লিক করলে নিচে আসবে, তাহলে আমি এটা ব্যবহার করব। যদি বলেন ভাই এইগুলো আসলো কোথা থেকে, এবার কোডটা একটু বুঝেন। এই যে এই হলো ড্রপ ডাউন ইউএল, তার ভিতরে দুইটা মেনু, ডাউনলোড লিঙ্ক দুইটা আসছে। তাহলে এখানে ডাউনলোড লিঙ্ক ডাউনলোড আমার লাগবে 5টা, তাহলে আমি এখান থেকে লি জাস্ট বাড়াই দিলে হয়ে গেল। লি যদি বাড়াই দিই 5টা, তাহলে এখান থেকে মেনুও বেড়ে গেল। এই যে রিলোড দিলাম, 5টা বাড়ছে, দেখছেন? তো তার মানে আমরা এই প্যাটার্নে করলেই হয়ে যাবে। তা আমরা আবার একটু ব্যাকে যাই। আমাদের লেআউটটা জানা জরুরি। লেআউটের ভিতরে আছে গ্রিড, তারপরে আছে হচ্ছে কন্টেইনার্স আছে, তারপর আছে হচ্ছে কলামস, তারপর আছে গাটার, তারপরে ইউটিলিটিস, আরো অনেক কিছু আছে। তো আমরা এই যে ডিজাইন করেছিলাম, আমরা কি শিখেছিলাম, যে আমরা এই যে একটা ভিতরে রাখছি, এটাকে একটা নাম দিয়েছিলাম কন্টেইনার, তার ভিতরে এর মাঝখানে রাখার জন্য আবার একটা নাম দিয়েছিলাম কন্টেইনার। এরকম ভাবে প্রত্যেকটা ডিভিশনের নাম আমরা দিয়েছিলাম। তো এই যে একটা বড় লাগতে পারে, একটা ছোট লাগতে পারে, না ডানে লাগতে পারে, বামে লাগতে পারে, এইটা বুটস্ট্র্যাপ জানে। সেই জন্য ওরা আগের থেকে প্রিডিফাইন কিছু সিস্টেম ওরা করে দিয়েছে। কন্টেইনার হলে এই যে কন্টেইনার যদি অনেক বেশি বড় লাগে, তাহলে কন্টেইনার ফ্লুইড, মানে ফুল কন্টেইনারটা বড়, ফুললি বড় সাইজের হবে, এই যে একটা ডিভিশন একটা কন্টেইনার। তার ভিতরে যদি ছোট লাগে তাহলে ছোট। আমি একটু করে দেখাই। এই ফুল কন্টেইনার দিয়ে শুরু করলাম। এই কন্টেইনার নামগুলো মনে রাখবেন, এই যে কন্টেইনার ফ্লুইডি, এইগুলা একটু বুঝলেই দেখবেন সবই ঘুরে ফিরে একই কমন জিনিস। আচ্ছা, এবার আমার সব বাদ। ডিভিশন বডির ভিতরে আমি একটা কন্টেইনার দিলাম, কন্টেইনার নাম দিলাম কন্টেইনার, সেভ দিলাম। এর ভিতরে কিছু লিখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এবার আমার ডিভিশনটাকে আমি রিলোড দেই। দেখেন এখানে একটা কন্টেইনার আসছে। আচ্ছা, এই কন্টেইনার আসছে কিভাবে বুঝলাম? এখানে একটু ইন্সপেক্ট দিই। এই দেখেন কন্টেইনার, এবং কন্টেইনারটা অটোমেটিক্যালি মাঝ বরাবর আছে, দুই পাশে ফাঁকা। তো আমার দরকার হচ্ছে একটা ফুল সাইজ কন্টেইনার, যেমন এইখানে ডিজাইন ফুল একটা কন্টেইনার, তার মাঝখানে একটা কন্টেইনার দরকার, রাইট? তা আমি বুটস্ট্র্যাপে এইগুলো আগের থেকে করা আছে, তো খালি এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। তাহলে ফুল সাইজ কন্টেইনার, এটার ক্লাস হলে এটা সব দিকে 100%, সব এক্সট্রা ছোট হইলেও ফুল মানে 100%, মিডিয়াম হইলেও ফুল, লার্জ হইলো, এক্সট্রা লার্জ হইলো, সবসময় 100%। এই ক্লাসটা ব্যবহার করলে এমন ডিভিশন পাওয়া যায়। তো আমি এখানে কন্টেইনারকে আরো একটা ডিভিশনের ভিতর ঢুকাই দিই। সেই ডিভিশনটার ক্লাস দিলাম ফুল সাইজ কন্টেইনার। এইবার রিলোড দেই। আমি কিন্তু ক্লাসগুলো নিজেই করতে পারতাম, ও অনেক করে দিচ্ছি, যখন আমি ওর মতোই করি। এই দেখেন ওইটার মতোই পুরো একটা আছে, তার মাঝখানে একটা আছে। এবার দেখেন ইনস্পেক্ট দিয়ে আমি যদি কোনো কালার দেই, বোঝা যাচ্ছে না, এটা নিচে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে না। নিচে নিয়ে আসি, দেখেন এই যে ফুল সাইজ কন্টেইনার, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তার ভিতরে আরেকটা কন্টেইনার যেটা হইলো মাথা পর্যন্ত না, মাঝ বরাবর মাঝে আছে। আশা করি বুঝতে পারছেন। তো দুটো দিলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হইলো, আমাদের এই ডিভিশনটা করতে যে আমরা এখানে বাম সাইডে কিছু রাখছি, ডানে কিছু রাখছি, এটাকে ফ্লোট লেফট দিছি, এখানে ফ্লোট রাইট দিছি। কিন্তু এইখানে এর থেকে স্মার্ট, সব থেকে স্মার্ট আপডেট এই জায়গা আছে অলরেডি করা। ফ্লোট বাদেই একটা কলামকে আমি স্ক্রিনশট দিই, আপনারা বুঝেন কিনা দেখেন। আমরা টোটাল এই হেডারটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নেওয়ার জন্য আমরা একটা ফুল ডিভিশন নিয়েছিলাম। সেটা ডিভিশনের নাম দিছি, ধরেন যাই হোক একটা নাম দিছিলাম যে এটা হলো ফুল সাইজ কন্টেইনার। এটা না, এটা এই দেখেন, এইটাকে ফুল সাইজ কন্টেইনার আমরা দিয়েছিলাম। তার ভিতরে আরেকটা ডিভিশন আমরা তৈরি করছিলাম এখানে রাখার জন্য। এখন এর ভিতরে ধরেন বাম সাইডে কিছু থাকবে, ডান সাইডে কিছু থাকবে, তাহলে আমি এটাকে আলাদা করি। এই লম্বালম্বি ভাবে আলাদা করাকে বলা হয় কলাম। এটা একটা কলাম, ধরেন এটা একটা কলাম, এইটা আর একটা কলাম, এইটা আর একটা কলাম। তাহলে এখানে কলাম আছে হলো 3টা, একটা কলাম, দুইটা কলাম, 3টা কলাম। যদি 3টা কলাম হয় এবং টোটাল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু যদি 12 হয়, তাহলে এখানে প্রত্যেক সেক্টরে কত আছে কে বলবেন? বুঝেন নাই? আবারও বলি, আমার টোটাল
একটা সেক্টর ধরেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল, তো এটার টোটাল ভ্যালু হইলো 12, এই মাথা থেকে মাথা পর্যন্ত হইলো টোটালটা হলো 4 করে 12। তাহলে এবার আমি এইটারে এক ভাগ করলাম সমান সমান আর এক ভাগ করলাম আর একটাকে সমান সমান, তাহলে কত হয়? স্যার 4 করে না? 4 করে হচ্ছে। 4 করে হচ্ছে, 4 করে হবে। 4 করে 12 হচ্ছে। এইবার আমি একটা কাজ করি, 4 করে না দিয়ে এইবার ধরেন আমি এরকম একটা করলাম আর এরকম একটা করলাম, তাহলে কত হইলো? এবার এটা কত হলো, এটা কত হইলো? 8 আর 4। 8 আর 4, রাইট? আমরা কিন্তু অলরেডি গ্রিড সিস্টেম শিখে ফেলছি এই জায়গায়, আমরা কিন্তু এই যেটা বললাম সেটার দ্বারা আপনারা অলরেডি গ্রিড সিস্টেম শিখে ফেলছেন। এইবার দেখেন আসল খেলাটা, বুটস্ট্র্যাপের লেআউটটা ইজি কেন। আমি একটা কাজ করি বোঝার খাতিরে, আমি একটা স্টাইল এখানে বানাই। এই যে এত কষ্ট করে করলাম না, এভাবে করা লাগে না। এই দেখেন আমি জাস্ট ব্র্যাকেট দেওয়া দরকার না, আমি জাস্ট লিখবো STYLE, লেখাও লাগবে না, ইন্টারফেস করছি, দেখেন অটোমেটিকলি স্টাইল চলে আসছে। কিন্তু এটা হলো এডিটরের মজা। এবার নাম দিলাম, ক্লাসের নাম দিলাম ধরেন SABG, সাইড আইমিন ব্যাকগ্রাউন্ড, এটা নাম দিলাম। দিয়ে আমি এখানে ধরেন দিলাম কালার, সরি ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন লেখার আগে আমাকে AI দিয়ে সাজেস্ট করছে এইসব চান কিনা, তাই আমি বললাম না এইসব চাই না। যদি এটা চাইতাম একটা বাটন ক্লিক করলে অটোমেটিকলি লেখা হয়ে যেত। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, দেখেন কালারটাও চলে আসছে, দেখছেন দেখা যাবে এখান থেকে কালার চেঞ্জও করা যায়। AI কত মানে সুন্দর জিনিস, আমি সরাসরি যেটা কালার চেঞ্জ করতে পারতেছি, নর্মাল হলে কিন্তু এটা পারতাম না। দেখছেন দেখছেন সরাসরি কালার এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। CSS এই সেম কোড নোটপ্যাডে যদি ওপেন করে আমি পারবো না করতে। আচ্ছা যাক, কন্টেইনার ফুল আইডি ডান। কন্টেইনার, তাহলে কন্টেইনার মানে হইলো কি, টোটালটা এই মাথা থেকে মাথা পর্যন্ত, মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটালটাই হইলো আপনার কন্টেইনার। আচ্ছা, এই কন্টেইনার ফ্লো আইডি বোঝার জন্য আমি এই ক্লাসটা ওখানে দিয়ে দিই, এই ক্লাসটা ওকে দিয়ে দিই, তাহলে বুঝবেন যে কন্টেইনার ফুল আইডি এটা কতটুকু। রিলোড দেই, দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটালটা, যেটা আমরা অলরেডি এখানে করেছি। কোথায় করছি? এই যেখানে এই মাথা থেকে মাথা পর্যন্ত করছি, তাহলে একটা ক্লিয়ার। আচ্ছা, এবার এই সেম ক্লাসটা আমি আবার দেই কন্টেইনারকে। এবার আপনি রিলোড দেন, পাশাপাশি নেই তাহলে তো ভালো হয়। এবার রিলোড দেই, দেখেন এইবার শুধু মাঝখানে টুকু হয়েছে, যেটা আমার এইখানে করা ছিল, এই মাঝখানের টুকু করা ছিল, দেখেন এটাও ডান। এইবার আমরা জানি এখানে একটা ব্লক তৈরি হয়েছে, এই মাথা থেকে মাথা গুনে হলো 12। এখন আমি এইটারে ভাগ করতে চাচ্ছি, যেটা আমরা সাইড বারে করেছিলাম, একটু আগেই আমরা এটা করেছি। এইবার কন্টেইনারের ভিতরে আমি যত ভাগ করতে চাই, 3 ভাগ করতে চাই, তাহলে 3টা ডিভিশন হবে। 3টা ভাগ করতে চাই, 3টা ডিভিশন হবে। এই দেখেন আমি এখানে লিখলাম ডিভিশন। তবে ডিভিশন লেখার আগে আমাকে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, আমাকে একটা এক্সট্রা ডিভ নিতে হবে। সেই ডিভটার নাম হতে হবে রো, DIV, ডিভ। এটার ক্লাস হবে রো। আমি লেখা লাগে না, আমি মুখে বলছি, ও বুঝে নিছে। দেখেন ক্লাস রো বানাই দিছে, যে কন্টেইনার ফ্লো, তারপর কন্টেইনার, তার ভিতরে যেটা হয় সেটার ক্লাসটা রোই হয়। এই দেখেন আমাকে অটোমেটিক্যালি বলে দিচ্ছে। দেখছেন AI কত পাওয়ারফুল জিনিস। এবার আবার ভুল ওইটা ধরছে। আচ্ছা দিলাম র, এবং এটাকে শেষ করতে হবে। আমি একবারে শেষ করতে পারতাম, একটু কষ্ট করে করলাম যাতে বুঝতে পারেন। হয়ে গেছে রো। এখন আমি বুঝাইলাম যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা রো, একটা উপর নিচ রো। এবার এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করো। তো 3 ভাগ করার জন্য আমার এই রো এর ভিতর আবার 3টা ডিভিশন দিতে হবে। DIV, ডিভ। হ্যাঁ এটা যন্ত্রণা দিচ্ছে। এবার ডিভিশন নিলাম, এটার ক্লাস আপাতত দরকার নেই, এটার একটা ক্লোজিং দরকার। তো রো এর ভিতর আমি তো ফাঁকা করি, এই একটা ডিভিশন, আর একটা ডিভিশন, আর একটা ডিভিশন। তাহলে একটা রো এর ভিতরে আমি একটা, দুইটা, 3টা রো নিছি। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, সেভ। এবার রিলোড দেন, দেখেন 1 2 3 আসছে, কিন্তু উপর নিচ আসছে, যেটা নর্মাল HTML CSS কিন্তু এরকমই আসে।
টোটাল ফুল কন্টেইনারও আছে, মাঝ বরাবর কন্টেইনার আছে, তার ভিতরে একটা রো নিচে, সেটাও ফাইন, কিন্তু রো এর ভিতর 3টা ডিভিশন নিচে, সেই 3টা উপর নিচে আসছে। এখন ক্লাসের ভিতর আমি বলে দিলাম যে রো এর ভিতর কল, কল মানে হলো কলাম, যে উপর নিচ, উপর নিচ তুমি 3 ভাগ হবা। তো কলামে বলে দিলাম তুমি 3 ভাগ করতে গেলে কত দিব, কত কত বলছিলেন আপনি, হিসাব করে কত আসছিল? 12 যদি না 4 4 4 4, তাহলে আমি দেখলাম কল 4, মানে তুমি এটা এই 12 ভাগের 4 ভাগ, তুমি মানে ওর জমি আমি মাপ দিয়ে বলে দিলাম যে তোমার হলো এই টোটাল 12, তোমার অংশ হলো 4। এবার আমি এর পয়েন্টারে বলে দিলাম কল 4, তোমারও 4। এবার এআই সাজেশন দিছে যেখানে আপনি কল 4 চাচ্ছেন কিনা, আমি দুটো লিখছি, 3 নম্বরটা বুঝে নিছি। আমি ট্যাপ প্রেস করলাম, অটোমেটিক্যালি এটা হয়ে গেল। এবার সেভ দেই, এবার রিলোড দেই, দেখেন 1 2 3 টোটালটা ভাগ হয়ে গেছে 3টা অংশে, একদম সমান সমান 3টা অংশে ভাগ হয়ে গেছে। তাহলে আমার এখন ওই কষ্ট কইরা, এই যে ম্যাডাম যেমন এই সাইড বার করতে যে সমস্যা হয়েছিল, এখন এই সাইড বারকে আলাদা করা এখন কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? আমার টোটালটাকে যদি আমি একটা রো নিতাম, বুটস্ট্র্যাপ রো নিতাম ডিভিশন, তারপর তার ভিতর বলে দিতাম যে সাইড বারের জন্য আমি রাখলাম 4, এর জন্য 4 রাখলাম, তারপর বাদ বাকি ওর জন্য পাশের জন্য রাখলাম 8, ম্যাক্সিমাম যেহেতু 12, তাহলে আমি অটোমেটিক্যালি সুন্দর ডিজাইন করে ফেলতে পারতাম। এই দেখেন, এইবার আমি আবার ওই এসএবিজিটা বসাই দিই। এবার রিলোড দেন, ওই দেখেন একই কালার তো বোঝা যাচ্ছে না, একটা দুইটা তিনটা কালার কিন্তু পাশাপাশি বসে গেছে। যদি এদের নিজস্ব কালার আছে, আমি দেখি বিজি রেড, এটা ওদের নিজস্ব ক্লাস। রিলোড হয় নাই, বিজি ইনফো, তাহলে হবে, এটা আছে বিজি ইনফো আছে, একটা ভিন্ন ভিন্ন কালার দিই। এটার নাম দিলাম বিজি, বিজি মানে হলো ব্যাকগ্রাউন্ড, এটা ওদের ক্লাস, আমার মুখস্থ আছে বলে আমি বললাম, বুঝছেন? আপনার এরকম কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। এটার নাম বিজি ইনফো দিলাম, এটার নাম দিলাম সাকসেস, SUCCESS সাকসেস। এটার নাম দিলাম বিজি ডেঞ্জার, ও অটোমেটিক্যালি সাজেশন দিছে। তিনটা ক্লাস দিলাম, তিন ধরনের কালার। এবার আমি এটাকে রিলোড দেই, দেখেন এ হইলো বিজি ইনফো, এ হইলো বিজি সাকসেস, সবুজ কালার, এর যে রেড। তাহলে এখানে লেআউটিং করাটা, ভাগ করাটা ইজি না, খালি ক্লাসটা জানতে পারলে। বুঝতে পারছেন নাকি কঠিন মনে হচ্ছে? কি মনে হয় আপনাদের, একটু বলেন তো। একটু কঠিন মনে হইতেছে স্যার। কঠিন মনে হচ্ছে? আপনারা টেমপ্লেটিং করেন, দেখবেন যে ইজি। খালি ক্লাসগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখবেন ইজি একদম, ওটা বুঝলে একদম। এই যে আমি ভাগ করলাম, সেটা পাইলাম কোথায়? এই যে ওর নিচেই লেখা আছে, এই যে কন্টেইনার লাগলে কন্টেইনার, তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। তারপর কন্টেইনারে ভাগ করাও তো আমাদের লাগবে, তাই না? তো সেটার জন্য কলাম, এই যে গ্রিড দিছে, গ্রিডের জন্য আমরা কন্টেইনারই ব্যবহার করি। যে আমি একটু যেটা করে দেখালাম, এই সেম দেখেন, কলাম 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 3 ভাগ করে দেখাই দিছে আমাদের। হ্যাঁ, এবার আমি হচ্ছে কি করা দরকার, কলাম দরকার, এই যে কলাম, এই যে কলাম ভাগ করে দিছে, যে কলামের জন্য 3টা ভাগ, কল কল অথবা কল 4, কল 5, কল 6, এইভাবে জাস্ট প্রত্যেকটা অংশ বলে দিলে অটোমেটিকলি এই যে কল 4 মানে কলাম 4 4 ভাগের 1 ভাগ হবে। আচ্ছা, তাহলে আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয়, তো আমি একটা কাজ করি, এই হেডারটা আজকে আবারও বানাই দেখাই বুটস্ট্র্যাপে। এই সেম হেডারটা আমি আবার বুটস্ট্র্যাপে বানাই দেখাই, দেখেন আমার অলরেডি বানানোর কাজ প্রায় শেষ, মানে বানাই ফেলছি অলরেডি। আচ্ছা দেখেন, প্রথমে আমার ফুল সাইজ কন্টেইনার লাগবে। আমি এখানে যা বলবো সবকিছু আপনি এখানে পাবেন। যদি বলেন ভাই মার্জিন দেবো, মার্জিন কই পাবো? এই কম্পোনেন্টস তো সব আছে, মার্জিন আছে, পেডিং আছে, সব আছে। তারপরে লেখা লিখবেন, লেখা বড় ছোট করবেন, টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি কোনো লেখা বেশি বড় করতে চাইলে কি করতে হবে, লেখা ছোট করতে গেলে কোন ক্লাস ব্যবহার করতে হবে, কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে, সব ক্লাস এখানে বলে দেওয়া আছে। খালি এই ডকুমেন্টেশনটা ফলো করতে হয়, দেখছি। তো আমি একটু বুঝাই, এটা অনেকে বুঝতে পারতেছি, যেহেতু আপনারা স্টাইলের সাথেই ভাবে পরিচিত না, তো এই জন্য বুটস্ট্র্যাপ একটু কঠিন মনে হচ্ছে আর কি, কিন্তু বুঝলেই একদমই সিম্পল।
আচ্ছা, তো এটা আমি করতে চাই, ফাইন। তো আসলাম কন্টেইনার, এই সব বাদ দিয়ে দিলাম, দরকার নেই, ধরেন সব বাদ, সব বাদ, খালি একটা ডিভিশন নিচ্ছি, সেটার নাম হলো কন্টেইনার ফ্লুইড, মানে পুরো ফুল আমি একটা কন্টেইনার নিছি, কিন্তু এটাতে তো কোনো ব্যাকগ্রাউন্ড না দিলে আমি বুঝতে পারবো না। তো সিএসএস, ওদের যে সিএসএস সেইটাই আমি ব্যবহার করছি, সেম কালার নাও, পরে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। নাম দিলাম বিজি সাকসেস। দেখেন আমি কিন্তু ওই হেডারটাই তৈরি করতেছি। সেভ দিলাম, সাইডে বসাই, রিলোড। কিছু নাই কন্টেইনার, সেজন্য আসে নাই, কিছু লিখে দিই। আচ্ছা, সেভ। এই যে আমার কিন্তু কন্টেইনারটা আসছে, কিন্তু আমাদের ওই কন্টেইনারটা অনেক বড় ছিল, এই কন্টেইনারটা একদম ছোট, তাহলে আমার এখানে আরো কিছু অ্যাড করতে হবে। তা আমি এবার অ্যাড করলাম পেডিং অ্যাড করার জন্য আমরা সিএসএস কোড লিখি, এখানে জাস্ট লিখলাম p3 দিলাম, দিয়ে আমি রিলোড দিলাম, দেখেন পেডিং হয়ে গেছে। বলতে পারেন স্যার কেমনে হইলো, আমি তো কিছুই লেখেন নাই। এই p3 এমন একটা কোড, যে কোডটা ওরা বানাই দিছে ক্লাস, যে p3 দিলে, অন দিলে কম পেডিং হবে, সব দিকে হবে কিন্তু কম হবে, এই যে কম হয়েছে। আমার বেশি লাগলে পেডিং 2, সেভ দিলাম, হয়েছে বড় পেডিং। আরো বেশি লাগবে আপনি p5 দেন, সেভ দেন, রিলোড দেন, হয়েছে না? এবার কি দেখেন একটু ইজি মনে হচ্ছে না? এবার জিনিসটাকে এখন একটু ইজি মনে হচ্ছে না? জি ভাইয়া। সেভ দিলাম p3, রিলোড। তাহলে p3 তে হবে না, আমার p4 দিলে আই থিঙ্ক বেটার হবে। সেভ দিলাম, এই আমার হেডারের কিন্তু ওই অংশটা কিন্তু হয়ে গেছে, ওটার মতো সেম কালার হয় না, আমার সেম কালার দরকার নেই। এখন এটার তো মাঝ বরাবর আছে, তাহলে আমরা মাঝ বরাবর জন্য আমরা কন্টেইনার ব্যবহার করি। তো আমি এর ভিতরে নতুন একটা ডিভিশন নিলাম, আমি এখনো কিন্তু কাস্টম সিএসএস ব্যবহার করি নাই, এটাও লাগবে আমাদের। দিলাম হচ্ছে ডিভিশন কন্টেইনার, এবং দেখেন অটোমেটিকলি কন্টেইনার নামে একটা ডিভিশন কিন্তু হয়ে গেছে। এখন এই যে ডিভিশনটা হয়েছে, তার ভিতরে আমি কিছু লেখা লিখি, সেভ দেই, রিলোড দেই। এই দেখেন কন্টেইনারটা দেওয়ার কারণে আমার ওই লেখাটা মাঝ বরাবর চলে আসছে, এখানে যেমন মাঝ বরাবর ছিল, এখানে অনেকটাই মাঝ বরাবর চলে আসছে। তাহলে আমার বাদ বাকি কাজগুলো করতে হবে, তাই তো? আচ্ছা, তা আমি এখানে বাদ বাকি কাজগুলো করি। কন্টেইনারের ভিতরে আমি এই টোটাল সেকশনটাকে 3টা ভাগে ভাগ করতে চাচ্ছি, বা 2টা ভাগে। যেমন বাম সাইডে লাগবো লোগো, ডান সাইডে লাগবো হলো আপনার এইটা কি বলে পোস্ট ফিরিয়ার, এইটা আমি রাখতে চাচ্ছি। ওকে, তো আমি এখন বাম সাইড এবং ডান সাইড করার জন্য, যেহেতু ডান সাইড বাম সাইড করা মানে কি ভাগ করা মাঝখান থেকে, আর ভাগ করা মানে হলো কলাম। ধরেন মাঝখান থেকে যদি আমি এই পাশে এক সাইডে রাখতে চাই, এটাকে আরেক সাইডে রাখতে চাই, তাহলে এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এত বড় না ধরেন ছোটই ধরলাম, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এইভাবেই আসলে বুটস্ট্র্যাপ কাজ করে। ওকে ফাইন, তো আমি এখানে কন্টেইনারের ভিতরে যেহেতু কলাম দিতে চাই, আমি নতুন একটা ক্লাসও দিতে হবে, সেটা হলো রো ডিভিশন রো। এই দেখেন রো চলে আসছে। এখন রো দিলাম যে টোটালটা একটা রো, আমি 2টা ভাগ করতে চাচ্ছি, তাহলে 2টা ভাগ করতে গেলে কত হবে? 2টা ভাগ করতে চাইলে টোটাল 12, কত হয়? 6 6 হয়। তাহলে আমি ডিভিশন দিলাম, দিয়ে দিলাম কল 6, দেখেন একটা ভাগ হইলো। এবার আমি এটার ভিতরে কিছু লিখি এবং এটার বিজি কালার দিই, তাহলে বুঝতে পারবেন। বিজি দিলাম হচ্ছে রেড। তো রোর ভিতরে একটা কল 6 দিলাম, যে একটা কলাম 6 হইছে, আর একটা কলাম 6 দেই। আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ একটু ক্লাসে আছি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2টা দিলাম, এটা তো রেড দিছি, বিজি। আচ্ছা রেড তো দিলে হবে না, ডেঞ্জার দিতে হবে, ডেঞ্জার মানে হচ্ছে রেড, এটা দিলাম ইনফো। এবার সেভ দেই, এবার এটাকে রিলোড দেন, দেখেন টোটালটা 2 ভাগ হয়ে গেছে। এই যে এটা একটা ভাগ, এই পাশে আরেকটা ভাগ হয়ে গেছে, 2 ভাগ, যেহেতু আমি 6 দিছি 12, তাহলে আমাকে আমি এই যে মাঝখানে আসলো, একদম 2টা ভাগে একদম এক্স্যাক্টলি সমান সমান ভাগ হইলো। তার থেকে মজার ব্যাপার কথা, আমি যা করতেছি আমার রেসপন্সিভ করা লাগবে না। এই দেখেন মজার ব্যাপার, আমি যখন এগুলোকে বড় করতেছি,
আমার সাথে সাথে ও বড়ও হচ্ছে, আবার যখন বড় হইতে তো অনেক বড় হচ্ছে, অটোমেটিকলি বড় হচ্ছে, তো অটোমেটিকলি রেসপন্সিভ ডিজাইন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমার কাছে ইজি। তো আমি এখন এই যেটা নিলাম সেটার ক্ষেত্রে যেটা ব্যবহার করব সেটা হলো এই বিক্রয়.com আর অন্যান্য জিনিসগুলো এর ভিতর বসানো। তো আমি বিক্রয়টা ধরেন ব্যবহার করতে চাই, তো আমার লেখার একটু বড় দরকার। তো টাইপোগ্রাফির ভিতর থেকে আমি শিখে আসলাম যে লেখা একটু বেশি দরকার হলে আমাদের ব্যবহার করতে হয় ক্লাস নেম হলো h4 h3, তো আমরা HTML ট্যাগ ব্যবহার করি, এখানে ক্লাস ব্যবহার করতে হবে যে h1 মানে হলো অনেক বড়, h4 মানে হলো অনেক ছোট। তাহলে আমি প্রথম যেটা ছিল তার ভিতরে একটা h4 নিলাম, প্যারাগ্রাফ নিতে পারে কোনো সমস্যা নেই, একটা p নিলাম প্যারাগ্রাফ, কিন্তু সেটার ক্লাস দিলাম h4। দেখেন আসলো, এখানে লিখে দিই বিক্রয়.com। এটা হলো বাম পাশের কলামে, ডান পাশের কলামে এখনো কিছু করি নাই। প্যারাগ্রাফ দিয়ে সেভ দিলাম, আমার নিচে এই লেখাটা দরকার নেই, সেভ, রিলোড দেই। দেখেন বিক্রয়.com কিন্তু এখানে চলে আসছে, লাল কালারটা বাদ দিলেই এটা প্রবলেমটা সলভ। লালটার কারণে এটা কালারটা বোঝা যাচ্ছে না, এটার মতোই কিন্তু হচ্ছে আস্তে আস্তে, এটার মতো করেই এটা আস্তে আস্তে হচ্ছে। এবার বিক্রয়.com এর পরে একটা বাটন দরকার। তো আমরা টাইপোগ্রাফিতে শিখে আসছি যে বাটন করতে গেলে কোনো এই যে বাটন আছে, এই বাটনগুলো ব্যবহার করা যায়, আরো নিচে বাটন আছে, এইগুলা অনেক বাটন আছে, যেটা খুশি আপনি ব্যবহার করেন। ধরেন আমি সেকেন্ডের এইটা ব্যবহার করব, তার মানে এইটা কপি করলাম, করে এই পি এর পরে এইটাকে বসাই দিলাম বাটনটা, সেভ, রিলোড দেন। দেখেন বাটন কিন্তু চলে আসছে অলরেডি, টেক্সট তারপরে কিন্তু বাটন চলে আসছে। এটা উপর নিচ করা, এটা সমস্যার সমাধান আমি পরে করতেছি, যেহেতু আমাদের আগে বোঝা দরকার। এবার ডান সাইডে আবার এটার পরে আরেকটা বাটন বসাবো, সেই বাটনটা আবার আরেকটা ডিজাইনের হবে। তাহলে আমি নিচে আসি, এই বাটনটা এইটা ব্যবহার করব, ডেঞ্জার, এই যে লেখা আছে ডেঞ্জার, এই যে ডেঞ্জার, ওয়ার্নিং ওয়ার্নিং লেখা আছে, কপি করলাম, করে আমি এটাকে এই বাটনের পাশে পেস্ট করে দিলাম। এই যে একটা বাটন, এই আর একটা বাটন, খালি বিক্রয়.com উপরে আছে, এটাতে খালি এক জায়গায় করে দিলে কাজ কিন্তু শেষ। আচ্ছা, এবার ডান সাইডে এইখানে একটা বাটন বসানো দরকার, তো আমি এখানে আরেকটা বাটন নিয়ে যাই, বুটস্ট্র্যাপের বাটনের অভাব নেই, ডার্ক এটা বসাবো, ডার্ক। যদি বলেন ভাই কালার তো মিললো না, তাহলে তো কাস্টমাইজ করতে হবে, আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আগে কাজ করি তারপরে। আচ্ছা, এই কলামের ভিতর ডান পাশে 66 মানে হলো 50% যেটা ছিল সেটার ভিতরে 3টা বসাইছি, এটার ভিতর আবার একটা বাটন বসাই দিলাম, সেভ, এবার রিলোড দেই। দেখেন এটার পরবর্তীতে এখানে একটা বাটন বসছে। এখন এইটাকে আমাকে ফ্লোট রাইট দিতে হবে, ফ্লোট রাইট। এইটা ফ্লোট রাইটের জন্য এখানে সিএসএস কি আছে দেখে নিই, ফ্লোটিং লেভেল, বুটস্ট্র্যাপ এটা মনে না, আমি দেখে নিই, বুটস্ট্র্যাপ 5 ফ্লোট এখানেই আছে, কিন্তু এই যে বুটস্ট্র্যাপ 5, এই যে ফ্লোট স্টার্ট, ফ্লোট ইন, এইগুলো ব্যবহার করতে হয়। ওকে, সমস্যা নাই, আমি খালি ক্লাস ব্যবহার করব, ফ্লোট স্টার্ট আছে, ফ্লোট ইন আছে। তো আমার এই কোডের ভিতরে আমি হচ্ছে ক্লাসের ভিতরে আবার ফ্লোট ইন দিয়ে দিলাম, যে তুমি শেষে ফ্লোট লেফট রাইট, রাইট মানে সেখানে শেষ। আচ্ছা ওকে, আমি এটাকে রিলোড দেই, এই দেখেন এই বাটনটা ওই পাশে চলে গেছে। এখন এইগুলোর সাথে শুধু ফ্লোট স্টার্ট দিয়ে দিতে হবে, ফ্লোট স্টার্ট, স্টার্ট মানে শুরুতে আসো। এটা কিন্তু আপনারা নর্মালিও করছেন, নর্মালি এমনিতেই করছেন, এই দেখেন এই সব চলে আসছে পরপর চলে আসছে। এখন দুটো ব্যাকগ্রাউন্ড দিছিলাম, তো এই ব্যাকগ্রাউন্ড দুটো আমি বাদ দিয়ে দিই, যে বিজি ডেঞ্জার দিছিলাম এটা বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে অনেকটা। সেভ দিলাম, রিলোড দেন। এই দেখেন বিক্রয়.com এর কনসেপ্টের উপর অলরেডি কাছাকাছি চলে আসছে। ভাইয়া বলেন এটা তো ভাই কালো, লেখা দরকার সাদা,
ক্লাস ব্যবহার করব। ক্লাস bk.com এর ভিতরে নতুন একটা ক্লাস দিলাম text, টেক্সট white, হোয়াইট, টেক্সটটা হোয়াইট হবে। যদি বলেন ভাই আপনি এটা কিভাবে পাইলেন, এগুলো আসলে ওই সব ডকুমেন্টেশন লেখা আসে। কালারের ভিতরে যদি যান, টাইপোগ্রাফির ভিতরে কালার আছে, এই সব একটু নজর ভুলাইলেই পাওয়া যায়। অথবা আপনি লেখেন বুটস্ট্র্যাপ টেক্সট কালার, এই যে আমি দেখাই আপনাদের বুটস্ট্র্যাপ টেক্সট কালার। এই যে কালারস নামে একটা আছে, কি বলে, ইউটিলিটির ভিতরে এটা আছে। এই যে কালার, টেক্সট প্রাইমারি, টেক্সট ডেঞ্জার, টেক্সট ইনফো, টেক্সট লাইট, টেক্সট হোয়াইট, ওই যেটা আমি ব্যবহার করছি, সব কালার কেমন হবে, সব প্রি ডিফাইন্ড ক্লাস। দ্যাটস ইট। তো আমি এটা যে দিলাম টেক্সট হোয়াইট, সেভ দিলাম। এইবার আমি এটাকে একটু রিলোড দিই, ওই টেক্সট হোয়াইট হয়ে গেছে। ভাইয়া এটা তো গায়ে লেগে গেছে, এটা তো এটার গায়ে লেগে গেছে, তাহলে মার্জিন দেন। তো এটার bk.com এর পরে মার্জিন দরকার বা এটার আগে মার্জিন দরকার। তো আমি এখন bk.com এর ক্লাসের ভিতর দিলাম এম মানে হলো মার্জিন। যদি এম দেই, তারপর যদি শুধু এম দেই তাহলে সব দিকে মার্জিন হবে। আমি এম দিয়ে 2 দিলাম, যে তোমার সব দিকে তুমি চারপাশে 2% মার্জিন দাও। রিলোড দেই, এই দেখেন মার্জিন কিন্তু হয়ে গেছে। তার মানে সবকিছু প্রি ডিফাইন্ড, খালি আমি ক্লাসগুলো বলে দিচ্ছি, ধরে দিচ্ছি। M2 না দিয়ে আমি যদি এখানে দিতাম mx, মানে ডান দিকে তোমার মার্জিন হবে, ডান দিকে। mx মানে হলো ডানে, না mx মানে মনে হয় নিচে, my। আমি বুঝতে পারতেছি এটা আপনাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আমি একটু ট্রাই করি। mx হবে, তা আমি দিলাম mx, ডান দিকে হবে হচ্ছে 4%। এবার রিলোড দেন, এই দেখেন bk.com এর চারপাশে গ্যাপ হয়ে গেছে। সেকেন্ডারির পরে মার্জিন দরকার, তাহলে সেম mx এটাকে দিয়ে দিলাম এই সেকেন্ডারির পরে, এটার পরে, সব নিজে নিজে প্রত্যেকটার মাঝখানে এখন গ্যাপ তৈরি হয়ে যাবে। এই দেখেন প্রত্যেকটা মাঝখানে ওরকম কম দেন, বাড়ায় দেন নিজের মতো করে। তাহলে এইবার কি আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এখানে কি আসলে আমি এখন পর্যন্ত যা করলাম, একটা লেআউট পর্যন্ত বানায় ফেললাম, আমি কি আসলে কোনো সিএসএস কোড লিখছি কিনা বলেন, এবার আপনারা একটু বুঝে বলেন আমাকে। স্যার আপনি ইনলাইন সিএসএস কোড লিখছেন, বাট বুটে যে উইন্ডসার্ভের মানে উইন্ডসার্ভের ক্যাটাগরি আমি কোনো অনুযায়ী। ইনলাইন সিএসএস লিখি নাই, আমি এই যে এটা বাদ দিয়ে দিই, তো আমি দেখানোর জন্য করছিলাম। আমি কোথাও কোনো ইনলাইন সিএসএস ও লিখি নাই। এগুলো ভাই এক্সটার্নাল সিএস এর অ্যাবসলিউট লিংক ব্যবহার করছেন, ও আচ্ছা তারপরে বাইরে থেকে নিয়ে আসছেন। আমি হচ্ছে ওদের দেওয়া সিএসএস, সেই সিএসএস এর ক্লাসগুলো খালি ব্যবহার করতেছি, ক্লাসগুলো আমার জানা আছে, সেই জন্য আমি খালি ক্লাসগুলো ব্যবহার করতেছি। যে ধরেন আপনি একটা মার্জিন, কোনো একটা ক্লাস বানায় রাখলেন, মার্জিন টপ 100 পিক্সেল। এবার আমার কোথাও দরকার, আমি সেই জায়গায় ওই ক্লাসটার নাম ব্যবহার করলাম, তাহলে কি হবে, মার্জিন টপ 100 পিক্সেল হবে। তো ওরা এই যা বলেছে, লেখাটা হোয়াইট করা দরকার, টেক্সট হোয়াইট নামে একটা ক্লাস ওরা বানায় দিছে। এই টেক্সট হোয়াইট ক্লাসের ভিতর লেখা আছে যে কি হবে, টেক্সটটা হোয়াইট হবে, টেক্সটটা কালারটা হোয়াইট হবে, এই দ্যাটস ইট। স্যার আপনি যেটা করছেন যে মানে অ্যাবসলিউট ইয়াটা পাথ করে, মানে আপনি ওই নিচে তো লিখছেন যেমন পি সমান সমান বিজি সমান সমান, এটা হচ্ছে কি স্যার মানে বুটস্ট্র্যাপের অনুযায়ী লিখছেন যে বুটস্ট্র্যাপ রাইট এগুলো রাইট। এইভাবে মানে ওর কোডিং করে রাখছে, তো বাট ওটা আপনাকে মনে রাখতে হয়েছে। আচ্ছা আমার মনে রাখতে হয়েছে, কিন্তু এটা মনে রাখা লাগবে না। তার কারণ হলো এই টাইপোগ্রাফির ভিতরে ধরেন আপনি এখন একটা লগইন ডিজাইন করবেন, ধরেন লগইন ডিজাইন করবেন, এখানে আরো মজার ব্যাপার আছে। ধরেন আমি এখানে যা বললাম সেগুলো তো আপনি করছেন কষ্ট করে, এখন আমি যদি এখানে আরো অনেক কিছু দেখাই, ধরেন আমি যাচ্ছি কোনো একটা জায়গায়, একটা হঠাৎ করে একটা মডেল লাভ দিয়ে উঠবে, ক্লিক করে একটা মডেল লাভ দিয়ে উঠবে, এই দেখেন ওরা বানায় দিচ্ছে একটা মডেল। এই মডেলটা একটু করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কেন ব্যবহার করা হয়। আমি একটু দেখাই, এই যে কোডটুকু দেখেন পার্থক্যটা কোথায়। আমি টোটাল কোডটা কপি করলাম, করে আমার ওইখানে আমার এই ডিভিশনের এই কন্টেইনারের বাইরে আমি এই HTML-টুকু ব্যবহার করলাম, এই কন্ট্রোল ভি। খেয়াল করে দেখেন অনেক করে যে ডিভিশন আছে, মডেল ডায়ালগ আছে, এগুলো সব ওয়ার্ডপ্রেসের বানানো, ওয়ার্ডপ্রেস বানাইছে, ওয়ার্ডপ্রেস এই বাটন প্রাইমারি বানাইছে, মডেল নামে একটা ক্লাস বানাইছে, এক্সাম্পল মডেল লাইব্রেরিটা বানাইছে, সব ওরা বানাইছে, মডেল ফুটার ওরা বানাইছে। এখন মজাটা দেখেন, আমি কেন হয়েছে, আমি শুধু বাটন দিয়ে ওয়েবসাইট মানুষ করে না, আর অন্যান্য কাজের জন্য করে। এবার দেখেন আমি এটাকে রিলোড দিই,
এবার দেখেন লাঞ্চের ডেমো মডেল আসছে, দেখছেন একটা বাটন আসছে, দেখছেন সবাই? তো এটা আমরা কিন্তু অলরেডি জানি যে একটা বাটন আছে, বাটন ডট আউটলাইন এই ক্লাসটা ব্যবহার করলেই হয়ে যায়। সেটা আছে কিসের ভিতরে? এই বাটনসের ভিতরে আছে, যেটা আমরা অলরেডি কয়েকটা অ্যাপ্লাই করেছি, এই যে এটা ওইটা, এই যে এটা ব্যবহার করলে। কিন্তু ওইখানে এক্সট্রা মজা কোথায়? মজাটা হলো আমি এটা ক্লিক করলাম, দেখছেন একটা মডেল চলে আসছে, এই যে ক্লোজ করে দিলাম, আবার ক্লিক করলাম, সুন্দর একটা মডেল আসছে, ক্লোজ করে দিলাম। এইটা কি আপনি শুধুমাত্র এখন যতটুকু নলেজ আছে সেই নলেজ দিয়ে আপনি করতে পারতেন কিনা? আমার পয়েন্ট অফ ভিউটা আপনারা বুঝছেন কিনা? অ্যানসার চাই আপনাদের। মাউথ স্পিকার অন করেন। জি ভাইয়া। স্যার বুঝতে ভাই, পারছি হ্যাঁ স্যার। বুঝতে তো পারছি, কিন্তু এত ওইখানে মনে রাখবো কি করে? না ওটা মনে রাখা যাবে প্র্যাকটিস করতে করতে, ওটা আমি আপনাকে মনে রাখা মনে যাবে। রাখতে বলবো না, আমি আজকে বলবো অ্যাপ্লাই করতে। আমি আজকে সহজ বলে দিব যে কি করতে হবে, আমি আজকে বলে দিব। দেখবেন যে আপনার এক লাইন মনে রাখার দরকার, আমি শুধু অ্যাপ্লাই করবেন। তো ধরেন স্যার আমরা কোনটার পরে কোনটা এটাই তো মনে থাকা যাবে না। কোনটা দরকার নাই, আপনি সব একটা পর একটা করে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি আপনি হচ্ছে কি করছেন, আপনার কাছে অনেকগুলো এলিমেন্টস আছে, অনেকগুলো কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টস গুলো যখন যেটা দরকার হলে সেটা ব্যবহার করবেন। আপনার ব্যাগের ভিতরে অনেকগুলো বই আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, সব বই আছে। যখন যে পিরিয়ড তখন সেই বইটা আপনি বের করতেছেন। এই দ্যাটস এইরকম। আমি এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা করতে গিয়ে জাভাস্ক্রিপ্টও লাগছে, কিন্তু এটা বাটন ক্লিক করার পরে যে সুন্দর করে বাটন চলে আসলো এবং সেটাকে আমরা ক্লোজ ক্লিক করলে চলে যাচ্ছে, এইটা কিন্তু এখন আপনি শিখেন না। এবং এটা শিখতে গেলে মোটামুটি ভালো লেভেলের HTML CSS জাভাস্ক্রিপ্ট জানতে হয়। তো আমি না জেনেই তো এটা করে ফেললাম। কিভাবে করলাম? ওরা আমাদেরকে প্রি ডিফাইন কিছু CSS দিয়ে দিচ্ছে সেটার কারণে। তো আপনাদের এখন অ্যাক্টিভিটি কি? আমি এখন একটু মিটিংটা একটা ক্লোজ দেই, একটা স্টপ রেকর্ডিং দিয়ে দিই।